সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 990তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনাকরি চট্টগ্রামের ভাই মোহাম্মদ তাবিবের জীবনের হৃদয় কাঁপানো চরম প্রতারণামূলক এক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। প্রিয় বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে এক রাতের জন্য সুন্দরী বউকে তুলে দিলেন বাবার হাতে তাবিবুর রহমান। এই গল্পটা এক প্রতারণামূলক ভয়ঙ্কর বাস্তব জীবনের গল্প। আমরা বেশিরভাগ ক্ষেত্রে একটা মানুষের পোশাক আশাক দেখে তাকে ধারণা করি যে মানুষটা কে হতে পারে, কি হতে পারে। আমি আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতার কথা শেয়ার করি এই গল্প রিলেটেড। আমি আরবের দেশ ওমানে একদিন কোনো একটা ক্যাফটেরিয়াতে লাইক একটা কফি শপে বসে কফি খাচ্ছিলাম। এক ভদ্রলোক ওই সময় আসলো, মাথার মধ্যে একটা সাদা কাপড় পেঁচানো, ইভেন লাইক দেখতে টুপির মতোই মনে হচ্ছে। তাছাড়া উনি পাঞ্জাবি পরে আছেন, একদম পা পর্যন্ত ওনার পাঞ্জাবি পরা, খুবই টাকনু পর্যন্ত ঢাকা পা, খুবই সুন্দর টাইপের, একেবারে খুব ধার্মিক একজন মানুষ, মুখের মধ্যেও দাঁড়িয়ে আছে। এ ভদ্রলোক আসার পর আমি তার সাথে বসে বসে কথা বললাম অনেকক্ষণ এবং ধর্মীয় বিষয় নিয়ে অনেক আলাপ আলোচনা করলাম। তিনি আমার সাথে ধর্মের বিষয় নিয়ে অনেক কথাবার্তা বলল এবং বলার একটা পর্যায়ে ভদ্রলোক উঠে চলে গেল। আমার সাথে আমার ছোট ভাই রোবেল ছিল। আমার ভাই কিন্তু এই লোকটাকে চিন্তা। আমার ভাইয়া বলে, আপনি যে ওনার সাথে এত ধর্মের বিষয়ে কথা বললেন, এত ইসলাম নিয়ে কথা বললেন, আপনি কি জানেন যে এই লোকটা কে? আমি আমার ভাইরে বললাম যে জানার কি আছে, তিনি একজন বুজুর্গ ধর্মীয় মানুষ, সেটাই তো মনে হচ্ছে। আমার ভাই বলে, মোটেও না, তিনি ধর্মীয় মানুষ ঠিক আছে, তবে তার ধর্ম হচ্ছে হিন্দু, তিনি মুসলিম না। আমি এই কথাটা নিজে কোনোভাবেই বিশ্বাস করাতে পারলাম না। পায়ের টাকনু পর্যন্ত সাদা দবদবে পাঞ্জাবি পরে থাকা, মাথায় টুপি পরে থাকা একজন লোক কীভাবে হিন্দু হতে পারে? আমার ভাই বলে, আসলেই তিনি হিন্দু এবং উনি উমানের একটা জায়গা আছে, আমি যদিও ভুল না করে থাকি, গোবরার ওইদিকে, আমাকে বলল যে সেখানেই নাকি তার একটা মন্দির আছে এবং ওনার এই মন্দিরটা এবং ওই মন্দির উনিই দেখাশোনা করে। এখানে তিনি সহ আরও অনেক ধর্মাবলম্বী লোকজন আছে। আমি তখন তারা বললাম যে এই যে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা এরকম করে এই পোশাকটা পরে আছে কেন? এটা তো তাদের পোশাক না, এটা তো মুসলিম ধর্মাবলম্বী মানুষের পোশাক। আমার ভাই তখন আমাকে বললো যে যে পোশাকটা আপনাদেরকে পরে থাকতে দেখেছেন, এটা হচ্ছে ওমানের আপনার রাষ্ট্রীয় পোশাক, যেটাকে আমরা জাতীয় পোশাক বলে থাকি। এটা হচ্ছে ওমানের জাতীয় পোশাক। সে যেই ধর্মেরই লোক হোক না কেন, তাকে এই পোশাকটা পরতে হবে এবং সেজন্যই তিনি পোশাকটা পরে। তো একটা বিষয় হচ্ছে এইটা, একটা পাঞ্জাবি পরার পরে একজন হিন্দু লোককে আমি মুসলিম সম্বোধন করে তাকে সালাম দিলাম, তার সাথে ইসলাম ধর্ম নিয়ে অনেক কথাবার্তা বললাম। তার মানে আপনি বুঝতে পারেন যে পোশাকের মাধ্যমেই একটা মানুষ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেল। এরকম সুরুদ্দরা মানুষ আমাদের এই সমাজে অসংখ্য আছে। আর এই মানুষগুলা কতটা ভয়ঙ্কর হতে পারে, আপনি তাবিবের জীবনের বাস্তব গল্পটা শোনেন তবে বুঝতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে চট্টগ্রামের ভাই তাবিবকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ তাবিবুর রহমান, আমার বাড়ি বন্দনাকরি চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট দুইটা বোন সহ আমার দাদা দাদি। চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলাগড়া কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন শ্রমিক, তবে তাকে মাঝে মাঝে অনেকে কৃষকও বলে থাকে। আমি জানি না আসলে শুদ্ধ ভাষায় বা সামাজিক দিক চিন্তাভাবনা করে আমার বাবাকে শ্রমিক বলবো না কৃষক বলবো। আমার বাবা লবণের চাষ করে, আমাদের এলাকা থেকে আমার বাবা অনেক বছর আগেই চলে গিয়ে কক্সবাজারে সেখানে লবণের চাষ করে, শ্রমিক হিসাবে লবণের জমিতে কাজ করে এবং সেই দিয়ে আমার বাবা যে পরিমাণের বেতন পেত সেটা আমাদের পরিবারে পাঠাতো এবং এই দিয়ে আমাদের পরিবারটা চলতো। আমাদের পরিবারটা যথেষ্ট পরিমাণের নম্র, ভদ্র, মোটামুটি ভালোই একটা পরিবার ছিল। দুই বোনের এক ভাই আমি। ছোটোবেলা থেকে আমার আসলে খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করা হয়নি, কারণ আব্বা বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতো এবং আব্বা বাইরে থাকার কারণে আমার পড়াশোনার প্রতি খুব একটা মনোযোগ আসেনি। আমি পড়াশোনা খুব বেশি করতে পারিনি। সবসময় এরকম করে আমার ছোটোবেলার দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই এবং আমি যখন বড় হয়ে যাওয়ার পরে আমার তখন চিন্তাভাবনা জাগলো মনের ভিতরে যে আমি কোনো একটা কাজ করব এবং এই কাজটা যাতে স্থায়ী হয়, এই জন্য আমি এলাকাতে বিভিন্ন জায়গায় ভালো একটা কাজের সন্ধান করতেছিলাম। একসময় অনেকে আমাকে বুদ্ধি দিল, ব্যবসা বাণিজ্য করলে ভালো কিছু করতে পারবি।
তো ব্যবসা করার জন্য যে পরিমাণে টাকার প্রয়োজন সেই টাকাও কিন্তু আমার কাছে ছিল না। একদিন আমার বাবা বাড়িতে আসে। বাড়িতে আসলে পরে আমি তখন বাবার কাছে বিষয়গুলো তুলে ধরি। আমি বাবারে তখন বললাম যে, বাবা, আমারে কোনো কিছু ব্যবসা করতে ইচ্ছে করতেছে। এভাবে তোমার মতো এখানে সেখানে 1 দিন 2 দিন চাকরি করে জীবন কাটাতে আমার ইচ্ছা করে না। আমার ছোটোবেলা থেকে স্বপ্ন যে আমি ব্যবসা করব। তুমি আমাকে একটা ভালো ব্যবসার লাইন ধরিয়ে দাও। আমার বাবা তখন আমাকে বলল, ব্যবসা করবে ভালো কথা, কিন্তু ব্যবসা করতে হলে তো পুঁজির প্রয়োজন। এত টাকা তুই কোথায় পাবি? পুঁজি তো আমাদের কাছে নাই, আমি তো এত টাকা তোকে দিতে পারবো না। আমি তখন বাবারে খুব মন খারাপ করে বললাম যে, বাবা, আমার অনেক ব্যবসা করতে ইচ্ছে করে, তুমি যেভাবেই পারো আমাকে একটা ব্যবসা ধরাই দাও। পরের দিন সকালবেলা বাবা ঘুম থেকে ওঠার পরে আমারে ডাকলো, ডাকা বলতেছে, তাবিব, তুই আমার সাথে চল। আমি তখন বললাম যে, কোথায়? আমার আব্বা তখন আমাকে বললো যে, আমাদের এলাকাতে একটা পাড়া আছে, ওই পাড়ার মধ্যে যাবে। তো আমি তখন বললাম যে, ওই পাড়ায় কেন যাবা? বাবা আমাকে বলে, আমার সাথে চল। আমি তখন ওই পাড়ায় গেলাম। যাওয়ার পরে বাবা তখন একটা ভ্যান গাড়ি কিনবে, মানে ওই পাড়ার একজন লোক একটা সেকেন্ড হ্যান্ড ভ্যান গাড়ি বিক্রি করবে, পুরাতন ভ্যান গাড়ি। আমার বাবা তখন ভ্যান গাড়ি কিনবে। আমার তখন মনটা খুব খারাপ হয়ে গেল যে, কী ব্যাপার, আমি আসলাম ব্যবসা বাণিজ্য করার জন্য, যে বাবা আমাকে দিয়ে ব্যবসা বাণিজ্য করাবে, আমি কোনো ব্যবসা করব, অথচ বাবা দেখি ভ্যান গাড়ি কিনতেছে। তো বাবা যেহেতু ভ্যান গাড়ি কিনতেছে, বাবা তো আর ভ্যান গাড়ি চালাবে না, কারণ বাবা তো কক্সবাজারে চাকরি করে। তো বাবা যেহেতু ভ্যান গাড়ি কিনতেছে, আমি শিওর হয়ে গেলাম যে ভ্যান গাড়িটা বাবা আমাকেই দিবে। মনটা তখন খুব খারাপ হয়ে গেল। করতে চাইলাম ব্যবসা, হয়ে গেলাম ভ্যান গাড়ি ড্রাইভার। বাবা তখন ভ্যান গাড়িটা কিনলো, কিনে আমাকে বলে, তুই ভ্যান গাড়ি চালাইতে পারিস? আমি বলি, না, আমি চালাইতে পারি না। বাবা আমাকে বলে, তাহলে নিয়ে হাঁট। তো ভ্যান গাড়ি নেমে তখন হাঁটতে হাঁটতে বাড়ির দিকে যাচ্ছি। মনটা তখন খুবই খারাপ, একদম মুখ কালো করে আছি, কথা বলতেছি না। বাড়ি পর্যন্ত আসছে। আসার পরে আব্বা আমারে বলে, কী রে, তোর কি মন খারাপ? আমি বললাম, না, মন খারাপ না। আব্বা আমাকে বলে, আগামী দিন আমি তোর নিয়ে কক্সবাজার যাবো, তুই আমার সাথে যাবি। তো আমি আসলে বিষয়গুলো বুঝতে পারলাম না। একে তো আমার বাবা ভ্যান গাড়ি কিনে নিয়ে বাড়িতে আনলো, এবং এরপরের দিন আমাকে নিয়ে কক্সবাজার দিতে যাচ্ছে। তো আমি বললাম যে, ভ্যান গাড়িটা কে চালাবে? আব্বা আমাকে বলে, কে চালাবে? বাড়িতে কিনে রাখছি, যদি তোর মন চাই তুই চালাবি। তাই আমি বললাম, আমি কি ভ্যান গাড়ির ড্রাইভার হবো? আমার আব্বা আমাকে বলে, সময় বলে দিবে। এরপরের দিন বাবা আমাকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। যেখান থেকে আমার বাবা লবণের চাষ যেখানে করে সেখানে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা কারখানায় নিয়ে গেল, কারখানা যেখানে লবণ ফ্রেশ হয়ে বেরোয় এবং প্যাকেটজাত হয়। ওইখান থেকে আমার বাবা প্রায় 4 বস্তার মতো খোলা লবণ কিনলো, এবং খোলা লবণগুলো কেনার পরে আমারে বললো যে, এই লবণগুলো নিয়ে তুই বাড়িতে যাবি। আমি তখন বললাম, কি লবণের জাহত হবে নাকি যে আমি 4 বস্তা লবণ নিয়ে বাড়ি যাব? কেন? আমার বাবা বলে, আমি তোকে যে ভ্যান গাড়িটা কিনে দিয়েছি, ভ্যান গাড়ির 4-5টা আমি শক্ত করে কাঠ দিয়ে বেঁধে দিয়েছি। ওই ভ্যান গাড়ির ভিতরে প্রতিদিন 1 বস্তা করে লবণ তুই নিয়ে যাবি, এবং গ্রামে গ্রামে হেঁটে হেঁটে তুই কেজি মাপা লবণ বিক্রি করবি। আমি তখন বিষয়টাতে খুব অবাক হয়ে গেলাম যে, আব্বা, গ্রামে তো সব দোকানেই লবণ আছে, মানুষের যদি লবণের প্রয়োজন হয় মানুষ তো দোকান থেকেই লবণ কিনবে, তা আমাকে কেন লবণ হেঁটে হেঁটে বিক্রি করতে হবে? বিষয়টা তো আমি বুঝলাম না। আমার বাবা আমাকে বলে যে, দোকানে 1 কেজি লবণের দাম যদি হয়ে থাকে 10 টাকা, তুই লবণ বিক্রি করবি 8 টাকা। দোকানে 1 কেজি ফ্রেশ ভালো লবণের দাম যদি হয়ে থাকে 20 টাকা, সেই লবণ তুই বিক্রি করবি 15 টাকা। তাহলে দেখবি যে মানুষ তোর কাছ থেকে লবণ কিনবে, এবং পুরো মাসের লবণটা একদিনে তোর কাছ থেকে কিনে রাখবে। এরকম করে দেখবি দোকানের কাছ থেকে লবণ না কিনে মানুষ তোর কাছ থেকেই কিনবে। তুই এভাবে খোলা লবণ বিক্রি কর। প্যাকেটজাত করলে লবণের দাম বেড়ে যায়, তোর তো কোনো ট্রেড লাইসেন্স নাই বা প্যাকেটজাত করতে হয় না, খরচটা তোর অনেক কম, এই জন্য অনেক কম টাকায় তুই বিক্রি করবি বলে মানুষ তোর কাছ থেকে কিনবে। আমার তো আসলে না করার কোনো উপায় নেই, আমি করব না, এটা তো আর বাবাকে বলতে পারবো না, এটা বললে তো বাবা খেপে যাবে, বাবা রেগে যাবে। তো এই জন্য বাবা যেভাবে বললো এভাবে আমি তখন বাবার কথাকে গ্রহণ করে নিলাম যে, ঠিক আছে, তুমি যেভাবে বলতেছো সেভাবেই হবে। এবার আমি বাবার কথা মানলাম। বাবার কথা মানার পরে দেন একইভাবে আমি তখন এই 4 বস্তা লবণ ট্রাকে করে নিয়ে আমাদের গ্রামের বাড়িতে আসলাম। মনটা কিন্তু আমার ভালো ছিল না, মনটা খুবই খারাপ ছিল যে, এটা কী ধরনের কথা যে আব্বা আমাকে দিয়ে লবণের ব্যবসা করাবে, লবণ বিক্রি করাবে, এটা তো হতে পারে না। বাড়িতে আসার পরে এবার আমি তখন লবণগুলোকে একটা বস্তা লবণ খুলে আমার ভ্যান গাড়ির মধ্যে নিলাম। নেওয়ার পরে পরের দিন আমি তখন লবণ বিক্রির উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। আপনার পাল্লা হাতে নিয়ে 1 কেজি হাতে করে আমি তখন বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে একদিনে বাজারের দরের চেয়েও আমি 3 টাকা 3 টাকা কেজিতে 3 টাকা কমে লবণ বিক্রি করতেছি, এবং দেখলাম যে একদিনে আমার প্রায় 1 বস্তার মতো লবণ বিক্রি হয়ে গেছে, এবং সেখানে আমার অনেক টাকা লাভ হয়েছে, অনেক বেশি টাকা লাভ হয়েছে। পরের দিন আমি আরেকটা বস্তা লবণ নিয়ে বেরিয়ে গেলাম। দেখলাম যে দুপুরের আগেও আমার সেই লবণের ব্যবসাও খুব জমজমাট, সেটাও ভালোভাবে লাভের মুখ আমি দেখলাম। তখন বাবাকে মোবাইল ফোনের মাধ্যমে জানালাম যে, আব্বা, এই ঘটনা, আমি তো লবণের চাষে খুব লবণ বিক্রি করে খুব ভালো টাকা ইনকাম করতেছি, তুমি এবার আমার জন্য 10 বস্তা লবণ পাঠিয়ে দাও। একইভাবে বাবা তখন ট্রাকে করে আমার জন্য 10 বস্তা লবণ পাঠিয়ে দিল। প্রতিদিন 1 বস্তা 2 বস্তা করে লবণ আমি বিক্রি করি, এবং আমার তখন অনেক বেশি টাকা ইনকাম হচ্ছে। ইনকাম এত পরিমাণে হচ্ছে যে আমি মুহূর্তের ভিতরে আমার যে 2টা বোন ছিল তাদের বিয়ে শাদী আমি দিয়ে ফেললাম, সম্পূর্ণ আমার ব্যবসার টাকায়।
আমার 2টা বোনকে বিয়ে দিয়ে ফেললাম এবং 2টা বোনকে বাড়িতেই বিয়ে দিলাম। আমার 2টা বোন দেখতে অনেক সুন্দরী ছিল, যার জন্য নিজ বাড়িতে আমার দূর সম্পর্কের 2 চাচাতো ভাইয়ের কাছে আমার 2 বোনকে বিয়ে দিলাম। এবং আমার বোনদের বিয়ে হয়ে যাবার পরে পরিবারে তখন দাদা দাদি, আমি আর মা, আর বাবা তো কক্সবাজারেই পড়ে আছে। এরকম করতে করতে আমাদের গ্রামে, মানে আমাদের গ্রামটা একটু ভিন্ন রকম একটা গ্রাম ছিল। মানে ভিন্ন রকম গ্রাম বলতে অনেক সুন্দর গ্রাম ছিল। গ্রামের পাশে একটা ছোট খালের মতো ছিল এবং ওই খালের জন্যই বিশেষ করে আমাদের গ্রামটা অনেক বেশি সুন্দর লাগতো। বিকেলের সাথে সাথে দূর দূর দূরান্ত থেকে পাখিরা এসে খালের পাড়ে বসতো। বক পাখি, এত পরিমাণের বক পাখি ছিল যে আমাদের গ্রামটা ওই বক পাখির জন্যই মুখরিত ছিল। তো একদিন আমি ওই খালের পাড়ে বসে আছি, তো অনেকগুলো পোলাপাইন ওই দিকে, মানে ওই দিক থেকে দৌড়ে দৌড়ে আসতেছে, অপোজিট দিক থেকে বাচ্চা, মানে অনেক বয়সে পোলাপাইন আছে, ছোটো পোলাপাইন। যখন তারা দৌড়িয়ে আসতেছে আমি একটু কৌতূহলবশত দাঁড়াইলাম যে কী হয়েছে, তোরা দৌড়িয়ে আসতেছিস কেন, কী হয়েছে? বলতেছে কাকা সাপ আসতেছে, সাপ। আমার এটা বলতেছে। আমি বললাম কী রে, সাপ পাইলে কই, এখানে সাপ আসবে থেকে? বলে সাপ আসতেছে, আপনি চলেন আপনার ঠোপর দেবে। তাই আমি বললাম যে আরে সাপ কোথায়, সাপ কই পামো, সাপ পামো কই? পরে বলতেছে আরে চলেন। আমার তখন টাই না, তারা মানে হাতে ধরে টেনে ওখান থেকে উঠে তারা নিয়ে চলে গেল। আমিও তাদের সাথে দৌড়ে চলে গেলাম এবং যাওয়ার পরে একটা গাছের নিচে পর্যন্ত গেলাম, যে ওরা ধমক দিলাম, এই দাঁড়া, তোরা সাপ দেখলি কই, তোরা যে আমারে নিয়ে আসলে এখানে? পরে বলে দেখবেন সাপ আসতেছে, আপনি যাবেন না তো? আমি যাবো না, যা। পরে ওরা চলে গেল। আমি তখন ওখানে দাঁড়ায় আছি, দেখলাম একটা ছাগলের রশি ধরে ধরে পাশের গ্রামের একটা মেয়ে রত্না হেঁটে হেঁটে আসতেছে। তো রত্নাকে দেখার পরে আমার তখন আর বোঝার বাকি ছিল না ওরা কেন সাপ আসে বলে দৌড়ে চলে গেল। আসলে মূলত এই রত্না মেয়েটা একটু ভিন্ন রকম একটা মেয়ে। ভিন্ন রকম মেয়ে বলতে মানে ওর এটা কি জন্মগতভাবেই সমস্যাটা, সেটা হচ্ছে ও কথা বলার সময় বারবার জিহ্বা বের করে, এরকম করে জিহ্বা বের করে বারবার, এবং সাপের মতো করে জিহ্বা বের করে, এবং ওর মুখের অনুপাতে জিহ্বাটা অনেক বড়। তাছাড়া তার যে দুটো চোখ ছিল, চোখগুলো একদম সাপের মতো, মানে একদম সাপের মতো করাটে চোখ, কিন্তু অনেক সুন্দরী, মানে এত সুন্দর যে ওর শরীর দিয়ে যে রক্ত চলাচল করে এটা স্পষ্ট দেখা যায়। গ্রামের কুসংস্কার করে মানুষজন বলে যে এই রত্না নাকি সাপের কন্যা, মানে সাপের মেয়ে। এবং এও শুনেছিলাম যে রত্না নাকি কোনো এক অমাবস্যার গুটগুটে অন্ধকার রাতে জন্মগ্রহণ করে, এবং রত্নার মাও নাকি সাপের সাথে ওনার একটা অবৈধ সম্পর্ক ছিল, যার জন্য রত্না সাপের মেয়ে হয়ে দুনিয়াতে জন্মেছে। এই কথাটা তখন মানে গ্রামের মানুষের মুখে মুখে শুনি। এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না, একটা মেয়ে কীভাবে সাপ হয়ে জন্মাতে পারে, তা তো হতেই পারে না। এই বিষয় নিয়ে তখন আমি আর কোনো কথা বললাম না। রত্না আসলে বললাম কিরে রত্না কেমন আছিস? আমরা বলো ভাইয়া ভালো আছি। তাই আমি বললাম তো কথা বলার সময় এরকম জিহ্বা বার করিস কেন? তো হাসতে হাসতে ওই ছাগলটা নিয়ে চলে যায়। তার মানে রত্নাকে দেখলেই গ্রামের মানুষ বলে ও সাপ আসতেছে, এবং এটা বলে গ্রামের মানুষরা পালিয়ে যায়। ওর সামনে বিশেষ করে বাচ্চারা ওর সামনে ভয়েই পড়ে না। পুরো 8-10টা গ্রাম মিলে একই কথা যে রত্না হচ্ছে সাপ, এটাই সবার মুখে মুখে। যাই হোক, তো মেয়েটাকে আমার সেদিন দেখার পরে আমার ভিতরে কেমন জানি একটু মায়া জন্ম হয়ে গেল। মায়া জন্ম হলো এই কারণে যে হায় আল্লাহ, মেয়েটা দেখতে কতই না সুন্দর, কতই না রূপসী, তার চুলগুলো পা পর্যন্ত পড়ে, এত রূপে গুণে গুণান্বিত একটা মেয়ে। শুধু ছোট্ট একটা অন্যায় ওর আছে, সেটা হচ্ছে কথা বলার সময় শুধু বারবার জিহ্বা বের করে, সাপের মতো একটু পরপর জিহ্বা বের করে। এই জন্য সবাই তাকে সাপুরে কন্যা বলে আখ্যায়িত করে। কিন্তু আদত রত্না তো কোনো সাপের মেয়ে না। এই বিষয়টা আমার কাছে তখন লাগে। তো মাঝে মাঝে আমি যখন এই বিকেলে বসে থাকি, রত্নার একটা ছাগল আছে, ও ছাগল নিয়ে তখন মাঠে আসে, এবং তার 2-3 দিন পরে একইভাবে আমি তখন মাঠের পাশে বসে আছি, ও তখন ছাগল চড়াচ্ছিল। আমি তখন ডাক দিলাম যে রত্না এদিকে, তোর সাথে আমি একটু বসে কথা বলি। তো ওইখান থেকে বলতেছে খবরদার আমার সাথে কথা বলতে গেলে কখন আমি সবল দিয়ে বসি, তা তো ঠিক নেই, আপনি তো মরে যাবেন। আমি বললাম দূরো ফাইজলামি করিস না তো, তুই এদিকে তোর সাথে আমি একটু বসে কথা বলি। এটা বলার পরে ও তখন আমার পাশে এসে বসলো, এবং বসার পরেই কেমন যেন আমার শরীরটা অনেক শীতল হয়ে গেল, অনেক ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করতে শুরু করলো। আমি তখন বললাম যে রত্না, তুই দেখতে এতটাই সুন্দর, এতটাই লম্বা, এবং এত গুণে রূপে রূপান্বিত একটা মেয়ে, কিন্তু তুই কেন এরকম করে কথা বলার সময় জিহ্বা বাইর করিস? এবং ওরকম করে জিহ্বা বাইর করিস বলেই তো মানুষ তোকে সাপুরে কন্যা বলে। তুই জিহ্বা ভিতরে রেখে কথা বলতে পারিস না? ও তখন একটা মুচকে এসে আমাকে বলে, এটা কোনো কথা? গ্রামের মানুষ যদি দোষ ধরে তাহলে কি দোষের আর শেষ আছে? ওরা তো ধরবেই, এবং এটাই ওদের কাজ। একটা মানুষকে কিভাবে অপমান করা যায়, কিভাবে অপদস্থ করা যায়, গ্রামের কিছু সংখ্যক মানুষ থাকে যারা এটার পিছনে পড়ে থাকে। তা আপনি কি এটা বলার জন্য আমাকে ডাকছেন? আমি বললাম না রে,
আমি এটা বলার জন্য তোরা ডাকি নেই, ডাকছি এমনি তোর সাথে একটু বসে কথা বলি। তুই পড়াশোনা করিস নেই? ও বলে আমি তো মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমার সাথে কেউ বসতো না, আমার সাথে কেউ ক্লাস করতো না, এবং আমি যখন রুমে ঢুকতাম সবাই বেরিয়ে যেত, সবাই বলতো আমাকে আমি নাকি সাপ। তো এই জন্য কি আমার সাথে কথা বলে না, এই ভয়ে এই জন্যই আমি আর মাদ্রাসায় যাই না। এবং মাদ্রাসার যিনি শিক্ষক ছিল তারাও আমাকে যেতে মানা করলো, যেহেতু আমার ভিতরে এই ধরনের একটা সমস্যা কাজ করে। আমি তখন বললাম এটা কোনো কথা হলো? একটা মেয়ে কথা বলার সময় তার ভিতরে একটা ভিন্ন রকম ভঙ্গি কাজ করতেই পারে, তাই বলে কি সে সাপ হয়ে গেল? গ্রামের মানুষ কেন যে এরকম করে আমি না বুঝি না। যাই হোক, সেদিন তার সাথে আমি একদম সন্ধ্যা পর্যন্ত কথা বললাম। সন্ধ্যার পরে ওর ছাগলটা নিয়ে আবার বাড়িতে চলে গেল। এরকম করে মাঝে মাঝে আমি কি করতাম, বিকেলবেলা আমার লবণ বিক্রি করা শেষ হলে আমি বিকেলে এসে বসে বসে ওর সাথে গল্পগুজব করতাম। এরকম করে সময়গুলো সামনের দিকে অতিবাহিত হতে হতে একটা পর্যায়ে রত্নার প্রতি আমার এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। এবং সত্যিকার অর্থে আমি তার সাথে একদিন দেখা না হলে, একদিন কথা না হলে আমার ভিতরে অনেকটা খারাপ লাগা কাজ করে, আমি বুঝতে পারি না। তো যার জন্য আমি প্রতিদিনে ওই খালের পাড়ে যাই এবং খালের পাড়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা রত্নার সাথে বসে আমি কথা বলি। এভাবে কথা বলতে বলতে আমাদের দুজনের মাঝে এক ভিন্ন রকম ভালোবাসাবাসির সৃষ্টি হয়। রত্ন আমাকে অনেকটা ভালোবাসে এবং আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। দুজনের মাঝে এমন একটা জিনিস সৃষ্টি হওয়ার পরে গ্রামের মানুষ বিষয়টা একটু ভিন্নভাবে নিচ্ছিল। গ্রামের তো অনেকেই দেখলো যে আমি ওর সাথে বসে বসে এখানে কথা বলি, দুজনের মাঝে ভালো লাগা ভালোবাসার একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। গ্রামের মানুষ তখন বিষয়টা নিয়ে বিভিন্ন কানাঘষা করতে শুরু করে। এক কান দুই কান এভাবে কথাটা বাড়তে বাড়তে একটা পর্যায়ে আমার বোনদের কানে চলে গেল। যেহেতু আমার বোনদেরকে আমরা একই বাড়িতে বিয়ে দিছি, তো আমাদের পুরো বাড়িটাই আত্মীয় স্বজন। আমার বোনের কানে চলে যাওয়ার পরে আমার ছোট যে বড় বোনটা আছে, ওই বোনটা একদিন আমার তার বাড়িতে ডাইকে নিয়ে আমার বলতেছে, ভাইয়া মানুষের মুখে একটা কথা শুনতেছি যে তুমি নাকি এরকম এরকম রত্নার সাথে বৈশা বৈশা খালের পাড়ে কথা বলো, এটা কি আদৌ সত্য? আমি ওর কথাটা শোনার পর ওর মুখের দিকে একটু কৌতূহলবশত তাকাইলাম যে কী ব্যাপার, রত্নার সাথে কথা বলা মহা পাপ নাকি, কোনো অন্যায়? আমরা বলে না ভাইয়া, অন্যায় না, কিন্তু বড় কথা হচ্ছে তুমি যে এরকম করে রত্নার সাথে বসে বসে কথা বলো, রত্না যদি তোমাকে কামড় দিয়ে বসে, এরকম করেই বলতেছে। আমি তখন বললাম যে রত্না আবার কামড় দেবে কেন, ওকে সাপ নাকি? আমার বোন তখন বলে, ভাইয়া তুমি কি জানো না যে রত্না সাপ, ওর দাঁতে বিষ আছে, ওরে দেখলে মানুষ সবাই দৌড়ে দৌড়ে পালাইয়া যায়, ওর সামনে কেউ পড়ে না, তুমি কি এটা জানো না? তুমি কেন ওর সামনে পড়ো? আমি তখন বললাম, বারে ওর সামনে পড়লে আমার কী এমন সমস্যা হবে, তুই এরকম উল্টাপাল্টা কথা বলিস না তো, এটা কোনো কথা হইল নাকি? ও আমারে বলে, ভাইয়া দেখো তুমি কিন্তু চরম ভুল করতেছো, তুমি রত্নার কাছে যাইও না, এবং যে কোনো সময় তুমি একটা বিপদে পড়ে যাবা। আমি আমার বোনের কথাকে খুব একটা গুরুত্ব দিলাম না, গুরুত্ব না দিয়া আমি এরপরও রত্নার সাথে এইভাবে বসে বসে কথা বলি। তার একদিন পরে আমি যখন বিকেলবেলা রত্নার সাথে এখানে বসে কথা বলতেছি, কোত্থেকে জানি দৌড়ে আমার মা চলে আসছে, এবং মা আসার পরে এলোপাতরিক রত্নাকে গালাগালি করতে শুরু করছে। আমার সামনে গালাগালি করতে শুরু করছে, গালমন্দ করতে শুরু করছে, তুই একটা সাপুরে মেয়ে হইয়া কেন আমার ছেলের সাথে কথা বলিস, গালাগালিগুলো। এবং একটা পর্যায়ে রত্না কান্না করতে করতে ছাগলটা নিয়ে বাড়ির মধ্যে চলে গেল। আমার আম্মার এরকম বকাবাদ্য দেখে আমি মারে বললাম যে তুমি ওর এরকম গালাগালি করলা কেন? এইভাবে ওকে গালাগালি করার কি আছে? ও তো কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, তাও তুমি এভাবে তাকে গালাগালি করলা, কাজটাকে ঠিক করলা? আমার আম্মা বলে, ও একটা বেয়াদব মেয়ে, ও কেন তোর সাথে কথা বলবে, ওর সাথে তোর এত কিসের কথা? কোনোভাবেই আমি আম্মাকে বুঝাতে পারলাম না। আম্মা তখন চলে গেল। এরপর থেকে আমার আর রত্নার সাথে দেখা হয় না। আমি ওদের বাড়ির আশেপাশে ঘোরাফেরা করি, খালের পাড়ে বসে থাকি, এবং বিভিন্ন জায়গায় যেখানে আগে আসতো, ঘুরতো ফিরতো, ওই জায়গাগুলোতে যাই, বাট আমি আর রত্নাকে দেখি না। এমন করতে করতে আমার ভিতরে রত্নার জন্য এক ধরনের একটা মায়া কাজ করতে শুরু করে, একটা ভালোবাসা কাজ করতে শুরু করে। তো দিনের বেলায় তো ওই বাড়িতে ঘোরাফেরা করলে গ্রামের মানুষজন খারাপ বলবে, বা আমার এলাকারও অনেকে আমাকে পাহারা দেয় যে আমি রত্নার সাথে কথা বলে, ওরাও খারাপ পাবে না। যার জন্য একদিন রাতের বেলায় আমি রত্নার সাথে দেখা করার জন্য যাই। এটা যে রত্না যে রুমে ঘুমাইতো, ওই রুমটা আমি জানি যে ও কোন রুমে ঘুমায়। তো আমি যাই যে ওই রুম থেকে রুমের পাশে গিয়ে জানালায় গিয়ে ওকে ডাকবো, এবং ও যদি বেরিয়ে আসে তাহলে আমার পা ধরে ক্ষমা চাইবো, ওর কাছে মাপ চাইবো যে আমার মা ওকে বকা দিয়েছে, মায়ের পক্ষ থেকে ওর কাছে আমি ক্ষমা চাইবো। এটা মনে করে আমি তখন ওর জানালার পাশে গেলাম। জানালার পাশে যাচ্ছি, আমার একটা অবস্থায় নারিকেল বাগান ছিল, নারিকেলের বাগানে দিয়ে যাচ্ছিলাম, এবং যাওয়ার পথে হঠাৎ করে আমি বুঝতে পারলাম যে আমার পায়ের ভিতরে একটা সাপে সবল মারছে। এবং সাপে সবল মারার পর আমি এখানে চিৎকার দিছি। চিৎকার দেওয়ার পর আমি আমার ভিতরে আর আমি ওখানে অজ্ঞান হয়ে গেছি, ভয়ে অজ্ঞান হয়ে গেছি। এবং অজ্ঞান হয়ে যাওয়ার পরে গ্রামের মানুষ তখন সবাই মনে হয় দৌড়ে দৌড়ে আসছে, আমাকে আপনার ওঝার কাছে নিয়ে গেছে। আমাদের বাড়িতে ওঝা আছে, সেখানে নিয়ে গেল।
নিয়ে যাওয়ার পরে ওজা রশি দিয়ে আমার পা বেঁধে টাইনা কোনো রকমে আমার বিষটা বের করলো, মানে রক্তমাখা বিষটা বের করলো। বের করার পরে আমাকে মোটামুটি একটু সুস্থ করে বাড়িতে পাঠাইলো। আমি তখন বাড়িতে গেলাম। এবার যাওয়ার পরে আমার দুই বোনের শ্বশুর বাড়ির লোকজন, আমার মা, আমার দাদা দাদি সহ যারা আছে তারা সবাই আমাকে বলতেছে, তোরে বারবার বললাম রত্নার সাথে কথা বলিস না, রত্নার সামনে যাইস না, ওর সাথে সাপ আছে। এরপরও তুই কারো কথা বিশ্বাস করলি না, কারো কথা গুরুত্ব দিলি না, গ্যারাজ্য করলি না, তুই বারবার রত্নার সাথে কথা বলতে গেলি। এবার দেখলি তো রত্নার সাথে কথা বলতে গিয়ে তোর কী অবস্থা হলো, মূলত রত্না একটা সাপ। আমি তখন বললাম, আচ্ছা রত্না যদি সত্যি সাপই হয়ে থাকবে তাহলে তো রত্না আমাকে কখনো কামড় দিত না, কারণ একটা সাপ যদি হয়েই থাকে সে তো জানে আমি তার ক্ষতি করার জন্য যাইনি, আমি তার কোনো ক্ষতি করার জন্য যাইনি, আমি তার সাথে কথা বলার জন্য গেছিলাম। এটা জানার পরেও সে আমাকে সবল কেন দিবে? আমার মা তখন বলে, আর ও তো একটা নাগিনী, ওর সাথে অনেক সাপ থাকে যারা তাকে পাহারা দেয়, এবং ওই পাহারা দেওয়া সাপগুলোর মধ্যে একজন তোকে ছোবল মেলে বসছে, মানে একটা সাপ তোকে সবল মারছে। মানে গ্রামের যে কুসংস্কার আছে না, ঠিক এরকম আর কি। আমি আমার মারে কোনোভাবেই বুঝাইতে পারলাম না, পরিবারে কাউরেই বুঝাতে, তারা আমার এবার পাহারা দিয়ে রাখতেছে। আমি ঘর থেকে বেরোইলে আমার পাহারা দেয়, ঘর থেকে বেরোইলে পাহারা দেয়, ঘরের বাইরে আমার যেতে দেয় না। কোনো না কোনোভাবে আমি আর বাড়ির বাইরে যেতে পারি না। এবং আমি যে লবণের বিক্রি করতাম বেনগাড়ি দিয়ে, এটাও বন্ধ হয়ে গেছে, এটাও তারা করতে দেয় না। আমাকে 24টা ঘন্টা ঘরের ভিতর পাহারা দিয়ে রাখা, আমি যাতে কোনো নাভাবে রত্নার কাছে যেতে না পারি। কিন্তু এই যে আমাকে ঘরের মধ্যে পাহারা দিয়ে রাখতেছে, বন্দি করে রাখতেছে, রত্নার প্রতি তখন আমার ভালোবাসা অঢাল বেড়ে গেল, মানে প্রচণ্ড রকমের ভালোবাসা বেড়ে গেল। একদিন আমি করলাম কি, রাতের বেলায়, মানে এই ভয় ভীতি সব কিছু একসাথে পেলে একদিন গভীর রাতে আমি ঘর থেকে আবারও পালিয়ে গেলাম। এবং পালিয়ে একইভাবে আমি আমার ভয়টাকে জয় করে আমি রত্নার ঘরের পিছনে যেতে শুরু করি, যে রত্নাকে আমি ডাকবো। সেদিন আবার একইভাবে আমি তখন রত্নার ঘরের পিছনে পর্যন্ত যাই, জানালায় যাই, এবং জানালায় যাওয়ার পরে রত্না তখন জানালা দিয়ে ঠকঠক শব্দ করার পর রত্না তখন জানালা খোলার পর আমাকে দেখে খুব অবাক হয়ে যায় যে আপনি এই জায়গায়। আমি তখন বললাম, রত্না বেরিয়ে আসো, তোমার সাথে আমার কথা আছে। ও আমাকে বলে, কী কথা আছে? আমি বললাম, তুমি বেরিয়ে আসো, আমি তোমাকে বলবো। পরে ও ঘর থেকে বেরিয়ে আসে। আসার পর আমি বললাম যে, রত্না আমি তোমার সাথে একটু বসে কথা বলতে চাও। আমাকে বলে, আপনার ভয় করে না আমার সাথে কথা বলতে? আমি বললাম, ধুরো, তুমি কি আমাকে গ্রামের 8-10টা মানুষের মতো পাইছো নাকি? চলো না কোথাও গিয়ে বসি। আমাকে বলো, আচ্ছা ঠিক আছে। পরে ওদের বাড়ির পিছনে একটা বসার মতো জায়গা আছে, ওইখানে বসলাম। এবং বসা মাত্র রত্না আমাকে জিজ্ঞেস করে, সেদিন কী হয়েছিল আপনার সাথে? আপনাকে নাকি সাপে সবল মারছিল। আমি বললাম, সব মানুষ বেরোইলো, আমার ধরাধরি করে নাকি ওঝার বাড়িতে নিয়ে গেল, কিন্তু তুমি তো বেরোইলা না। ও বলে, কে বলছে আমি বের হইনি? আপনার চিৎকারটা সর্বপ্রথম আমার কানে আসছে এবং আমি দৌড়িয়া প্রথমে বের হইছি। এরপরে আমি চিৎকার দেওয়ার পরে আরও মানুষজন আসছে। আমি বললাম, তো আমি তো কিছু দেখতাম না। ও বলে, আমি তো যাই দেখি আপনি অজ্ঞান হয়ে পড়ে আছেন, আমরা সব ধরাধরি করি তো আপনাকে ওঝার বাড়িতে দিয়ে আসছি, এবং আপনি ওঝা যখন আপনি বিষ জারাচ্ছিল তখন আমরা চলে আসছি। আমি তখন বললাম, আচ্ছা রত্না, যাই হোক, তোমাকে আজকে আমি একটা কথা বলবো, তুমি আমাকে সাফ সাফ জবাব দেবা। আমি মনের ভিতরে আর কোনো সংকোচ রাখতে চাই না, কোনো কষ্ট জমা রাখতে চাই না। আমি তোমার কাছ থেকে একটা সঠিক উত্তর চাই। ও আমাকে বলে, বারে আমি তো সঠিক উত্তরে দিব, আমি তো আপনাকে মিথ্যা বলবো না। কী এমন কথা বলেন তো, এরকম লুকোচুরি করার কী আছে? খোলাখুলি বলেন। আর রত্না, তুমি কি আমাকে পছন্দ করো? এটা বলার পর তখন আমার দিকে একটু অপলক দৃষ্টিতে তাকায় থেকে বলতেছে, যেটা আপনি কি বললেন, এরকম করে বলতেছেন কেন? আমি বললাম, আমি তোমাকে যেটা বললাম সেটা তুমি আমাকে উত্তর দাও। তুমি কি আমাকে পছন্দ করো? ও বলে, হ্যাঁ করি। আপনার সাথে খালের পাড়ে বসে থাকতে আমার খুব ভালোই লাগতো। ঘন্টার পর ঘন্টা আমি আপনার কাঁধে মাথা রেখে কথা বলতাম। আমার ভিতরে আমি অন্যরকম এক শান্তি অনুভব করতাম। সেই শান্তির নাম যদি হয়ে থাকে ভালোবাসা, তো সত্যি আমি আপনাকে ভালোবাসি। আমি তখন বললাম, তুমি আমাকে বিয়ে করতে পারবা? ও আমাকে বলে, পারবো না কেন? অবশ্যই পারবো। আমি বললাম, তাহলে ঠিক আছে, তোমাদের বাড়িতে কারো মোবাইল আছে? ও বলে, হ্যাঁ আমার চাচির কাছে মোবাইল আছে। তোমার চাচির নাম্বারটা দাও। পরে ওর চাচির নাম্বারটা আমি নোট করলাম। নোট করে আমি বললাম, তোমার চাচির নাম্বার আমি যেদিন ফোন দিব সেদিন তুমি তোমার বার্থ সার্টিফিকেটটা, মানে তোমার ওই জন্ম নিবন্ধনের কাগজটা নিয়ে তুমি চলে আসবে, আমি যেখানে বলবো সেখানে। ও বলো, আচ্ছা ঠিক আছে, আমি চাচিরে বইলা রাখবো, আপনি ফোন দিলে যাতে আমারে দেয়। এই কথা বলে ফজরের আগ পর্যন্ত আমি রত্নার সাথে ওখানে বসে বসে কথা বলি, এবং কথা শেষ করে আমি বাড়িতে আসি। বাড়িতে আসার পরে আমার পরিবারকে আমি তখন কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করি যে রত্নাকে আমি ভালোবাসি, আমাকে বিয়ে করতে চাই। কিন্তু পরিবার থেকে সম্পূর্ণভাবেই বিষয়টা ওরা রিফিউজ করে দেয়, মানে এটা তারা কোনোভাবেই মানবে না, এই বিষয় নিয়ে তারা কোনো কথাও বলতে চায় না। এভাবেই 2-3 দিন কাটার পরে আমি দেখলাম যে না, কোনোভাবেই রত্নাকে আমার পরিবারে ঢুকানো সম্ভব না। আমার পরিবারের মানুষগুলো কোনোভাবেই রত্নাকে মেনে নেবে না। একটা পর্যায়ে আমি তখন একদিন হঠাৎ করে রত্নারে কল দিয়ে বললাম, রত্না তুমি আজকে দুপুরের দিকে 1টার দিকে তুমি চলে আসবা তোমাদের বাড়ির পিছনে, এখানে আসবা, একটা গাছের নাম বলি যে ওই গাছের নিচে আসবা, আমি তোমার জন্য অপেক্ষা করব। একইভাবে যেমন করে বলো তখন এক কাপড় ওখানে আসে। আমি তখন ওকে এখান থেকে ধরে কাজী অফিসে নিয়ে যাই ডিরেক্টলি।
কাজী অফিসে নিয়ে যায়। কাজী অফিসে নিয়ে গিয়ে আমি ওকে বিয়ে করি। বিয়ে করে বিকালে 4:30 বাজে আমি ওকে নিয়ে বাড়িতে আসি। ভাই, আমি ওকে নিয়ে বাড়িতে আসার পরে বিশ্বাস করবেন না, আমার পুরো বাড়িতে যেন মনে হয় যেন আগুন ধরলে যেরকম চারপাশ থেকে দৌড়ে চিল্লে চেঁচামেচি করে মানুষ আসে, একইভাবে চারদিক থেকে দৌড়ে মানুষ আসতেছে। কী হয়েছে কী হয়েছে, আমি বিয়ে করে ফেলছি সাপেরে, মানে সাপ দেখতে সবাই আসছে। আমার মা আমারে বলে, তুই আমার ঘরের ভিতরে ঢুকিস না, নাহলে আমি এক কোপ দিয়া তোরও কলা ফেলে দিব, ওই মেয়েরও কলা ফেলে দিব, ঘরের মধ্যে ঢুকবি না। আমার আব্বা কিন্তু তখনও কক্সবাজারে, বাবা ওইখানে কাজ করে। পরে আমি বললাম, মা তোমরা ভুল বুঝতেছো, রত্না আসলে কোনো সাপ না, এটা তোমাদের ভুল ধারণা, ও আসলে জন্মগতভাবে একটু এরকম। আমার মা বলে, না, এই মেয়ে যদি বিষ, এই মেয়ের দাঁত যদি কোথাও লাগে তাহলে ওই মানুষ মারা যাবে, ওর দাঁতের মধ্যে বিষ আছে। আমি বললাম, রত্না তুমি আমার এটা কামড় দাও, কামড় দাও। রত্না যখন আমাকে কামড় দিতে গেছে, আমার মা তখন চিৎকার দিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিছে। আমার কাছে মনে হলো যেন বিষয়গুলো কেমন একটা সিনেমার মতো, মানে গ্রামের মানুষগুলো এইরকম যে আমার পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে যে কিনা দেখতে শুনতে স্বাভাবিক একজন মানুষ, স্বাভাবিক একটা সুন্দরী মেয়ে, সে নাকি আমাকে কামড় দিলে আমি নাকি মরে যাব। এবং এটাই গ্রামের সব মানুষরা বিশ্বাস করেন। আমার মা তখন ঘরের ভিতর থেকে আমারে বলল, তুই যে তোরে বিয়ে করছিস, আমি তোরে ভুলে গেছি, তুই ওরে নিয়ে চলে যা, তুই মরবি মর, কিন্তু আমারে মারিস না, তোর দাদা দাদিরে মারিস না, তোর ভাই তোর বোনগুলারে মারিস না, তুই চলে যা। আমি বললাম, মা তুমি এটা ভুল করতেছো, রত্না এই টাইপের কোনো কিছুই না, তুমি আমাকে ঘরে ঢুকতে দাও। আমার মা আমাকে ডিরেক্টলি বলে, তুই যদি ভালো চাস তাহলে তুই এই মেয়েটারে নিয়ে বেরিয়ে যা, তুই আর কোনো দিনও আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে ঢুকবি না, আমি তোরে কসম দিলাম, তুই ওরে নিয়ে চলে যা। আমি সন্ধ্যা পর্যন্ত ওখানে অপেক্ষা করি, কিন্তু কোনোভাবেই আমার মা সহ গ্রামের কোনো মানুষ ঘরের দরজা খোলে না আমাকে আর রত্নাকে ঘরে ঢুকানোর জন্য। যার জন্য সন্ধ্যা গলিয়ে যখন গুটগুটে অন্ধকার নেমে আসছিল, সেই মুহূর্তটাতে আমি তখন বাধ্য হয়ে রত্নাকে নিয়ে আমাদের গ্রাম ছেড়ে চলে আসি। যাওয়ার মতো কোনো রাস্তা আমাদের ছিল না সেই মুহূর্তে। আমরা ডিরেক্টলি মানে আপনার চট্টগ্রাম শহরে আসি। এবং শহরে আসার পরে রত্নার আমি সারাটা রাত একটা বাস স্টেশনে কাটিয়ে দিই। বাস স্টেশনে যে কাউন্টারগুলো থাকে, ওই কাউন্টারের মধ্যেই বসে সারাটা রাত কাটে এবং পরের দিন চিন্তা করতেছি কী করা যায়, কী করতে পারি। এবং দুজনেই তখন আমাদের যেহেতু বিয়ে হয়েছে, মোটামুটি একটা ডকুমেন্ট আমাদের আছে, ওই ডকুমেন্টের উপরে ভিত্তি করে আমরা তখন একটা ঘর ভাড়া করি, চট্টগ্রামে একটা ঘর ভাড়া করি। এবং ঘর ভাড়াটা নেওয়ার পরে রত্না আর আমি ওই ঘরের মধ্যে উঠি এবং উঠার পরে 2-3 দিন পর্যন্ত ওভাবেই থাকি। বাট আমার পরিবার আমার সাথে কেউ যোগাযোগ করে না। আমার ফোন নাম্বারটা সবাই ব্লক করে দিয়েছে, আমার মা যারাই আছে, বাবা, সবাই আমার নাম্বার ব্লক করে দিয়েছে। আমার সাথে কেউ আর কোনো যোগাযোগ করবে না, কোনো কথাবার্তা বলবে না, কারণ আমি এমন একটা সাপকে বিয়ে করেছি, এটাই নাকি আমি অপরাধ। তো ভাবতেছি যে কী করা যায়, কোনো না কোনো কিছু তো একটা করতে হবে, এভাবে তো থাকা যাবে না। 2-3 দিন পরে তখন চাকরির সন্ধান করতে থাকি এবং এরকম করে চাকরির সন্ধান করতে করতে দেখলাম কোনো জায়গায় আসলে ভালো কোনো একটা চাকরি পাওয়া যায় না। এবং সর্বোপরি হচ্ছে লাস্টের দিকে আমি তখন একটা গার্মেন্টসে চাকরি নিলাম। গার্মেন্টসে চাকরি 15 থেকে 20 দিনের মাথায় আমি যে বস্তিতে ভাড়া থাকতাম, ওই বস্তির মানুষের কানে কানে পৌঁছায় গেল। মানুষ আবারও সে গ্রামের মানুষের মতোই বস্তির অলিতে গলিতে বলা বলি করতে শুরু করলো যে রত্না সাপ, একটা সাপকে আমি বিয়ে করে আনছি এবং মানে এই গলিতে একটা সাপ থাকে। বিভিন্ন গলির মানুষজন রত্নাকে দেখার জন্য আসে, যেহেতু রত্না ঘরের বাইরে গেছে, অনেকের সাথে কথা বলছে, তা বিষয়টা সবাই তখন মাইন্ডে নিয়ে গেছে, ও সাপ, এটাই সবাই মনে করতেছে। এবং মনে করার পরে সবাই মিলে মানে বাড়িওয়ালা আমাকে বলতেছে, আপনি বাসা ছেড়ে দেন, এই বাসায় আপনাকে রাখা যাবে না, কারণ আপনার ওয়াইফ দেখতে সাপের মতো, সবাই আপনার ওয়াইফকে সাপ বলতেছে। আমার ভাড়াটিয়ার আমাকে আলটিমেটার দিয়ে দিছে, তারা সবাই এখান থেকে চলে যাবে। তো আমার ভাড়াটিয়াদেরকে রাখার জন্য হলেও আমার এছাড়া আর কোনো পথ খোলা নাই, আপনি চলে যান। মানে আমার যিনি জমিদার ছিল, জমিদার আমাকে বলে দিল। পরে আমি দেখলাম যে কী আর করা যায়, ভাড়া কোথায় পাবো। পরে এরকম করে ঘোরাফেরা করতে করতে পরে আরেকটা বস্তিতে ঢুকি এবং ঢুকার পরে আমি রত্নাকে বলি যে, রত্না সাবধান, তুমি কিন্তু কোনোভাবে বাড়ির বাইরে যাবা না, বাসার ভিতরেই থাকবা, কারণ বাসার ভিতরেই তো বাথরুম আছে, গোসল করা মানে সব কিছুর ব্যবস্থা ঘরের মধ্যেই আছে। সো ঘরের বাইরে যাওয়ার প্রয়োজন নাই, তুমি সবসময় ঘরের মধ্যেই থাকবা, ঘরের বাইরে যাবা না, কারণ ঘরের বাইরেই গেলে সবাই মনে করে যে তোমার সাথে কিছু না কিছু একটা আছে এবং তুমি সাপ, এটা মনে করে আমাদেরকে বাসা ছেড়ে দিতে হয়। সো তুমি বাসার বাইরে যাবা না। ও আমাকে বললো, ঠিক আছে আমি বাসার বাইরে যাবো না, বাসার মধ্যেই থাকবো, তুমি কোনো টেনশন করো না, তুমি চিন্তা করো না, তুমি নিজের দিকে খেয়াল রাখো এবং তুমি নিজে নিজে ভালোভাবে চলার চেষ্টা করো। এবং একটা পর্যায়ে আমি তখন রত্নার কথাবার্তা সব কিছু শুনলাম। শোনার পরে আমি ওই ঘরের মধ্যে রেখে আমি পুনরায় আবারও গার্মেন্টসে চাকরি করতেছি। পরিবারের সাথে যোগাযোগ বারবারই বলি সম্পূর্ণভাবে বন্ধ। একটা পর্যায়ে রত্না তখন বাচ্চা কনসেপ্ট করে, মানে বেবি কনসেপ্ট করে, এবং ওর পেটে যখন বেবি আসবে তখন আমি অত্যাধিক খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদেরকে তো দোয়া করার মতো আসলে কোনো মানুষ নেই, কারণ আমাদেরকে তো কেউ পছন্দও করে না, কারোর সাথে আমাদের কোনো কথাবার্তাও হয় না, গ্রামের মানুষের কাছ থেকেও আমরা আলাদা।
পরে আমাদের এলাকাতে একটা পীর বাবা বলে একজন লোক আছে, সবাই তাকে বাবা বলে ডাকে, উনি হচ্ছে পীর বাবা। ওই বস্তির পাশেই হচ্ছে একটা ছোট্ট জায়গার ভিতরে একটা গাছের নিচে উনি চারপাশে লাল কাপড় পেঁচিয়ে উনি ওখানে বসে এবং সবাই থেকে পীর বাবা বলে। তিনি বিভিন্ন ধরনের রোগের সেবা দিয়ে থাকে। পানি পড়া, তাবিজ পড়া থেকে জিনে ধরা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজগুলো তিনি করে থাকে এবং তিনি মোটামুটি আমাদের ওই এলাকাতে খুব ধর্মীয় একজন মানুষ, সবাই থেকে পীর বাবা বলে খুব ভালোভাবে আখ্যায়িত করে। তো আমি একদিন ভাবলাম যে কি করা যায়, আমাদের যে মানে রত্না যেহেতু বাচ্চা কনসেপ্ট করছে, ওর পেটে যেহেতু বেবি আসছে, একটা ছোটোখাটো করেও তো একটু মিলাদ পড়ানো দরকার। তো বাইরের মানুষদেরকে বললে তো বাইরের মানুষটা আসবে বা রত্নাকে দেখবে, সেখানে একটা সমস্যা হয়ে যেতে পারে। আমার মনে স্বপ্ন জাগলো, মানে ইচ্ছা জাগলো যে আমি ওই পীর বাবাকে আমার ঘরে দাওয়াত দিব। কারণ দেখা যায় কি যে আমি মাঝে মাঝে গার্মেন্টসে যাওয়ার সময় ওই পীরের দরগাতে টাকা দিয়ে যাইতাম, সেখানে টাকা দিয়ে যেতাম, পয়সা দিয়ে যেতাম, এগুলো দিয়ে যাইতাম বলে পীর বাবারে মাঝে মাঝে দেখতাম, সালাম দিতাম, ওনার সাথে হ্যান্ডশেক করতাম, কথা বলতাম। তো সেখান থেকে আমি ভাবলাম যে আমি একদিন দুপুরবেলা রান্নাবান্না করে পীর বাবাকে দাওয়াত দিব। তো যেদিন দাওয়াত দিব তার আগের দিনই বিকেলবেলা আমি ওই পীর বাবার দরগাতে যাই, ওনার মাজারে যাই এবং গেলে পর ওনার সাথে আমি একটু বসে কথা বলি যে পীর সাহেব এই ঘটনা বিষয়গুলো জানাই। উনি বলে সমস্যা নাই, আমি তো যাই এখানে সেখানে দাওয়াত খাই, মানুষের জন্য দোয়া করি, ঠিক আছে আমি আগামী দিন দুপুরবেলা তোমার বাসায় খাওয়া দাওয়া করব। তো এরপরের দিন আমি আর গার্মেন্টসে গেলাম না, গার্মেন্টসে না গিয়ে আমি রান্নাবান্নার আয়োজন করলাম। আমি আর আমার বউ মিলে মোটামুটি একটা মানুষকে আপ্যায়ন করার জন্য যা যা প্রয়োজন হয় একদম সমস্ত রকমের রান্নাবান্না থেকে যাবতীয় যা কিছু হচ্ছে সব কিছু আমরা খুব ভালোভাবে রেডি করলাম। এবং উনি আপনার প্রায় 12টার দিকে আসছে বাসায়। 12টার দিকে আসার পরে আমি তখন এই ওনার সামনে খাবার দাবারগুলো আনতেছি, উনি তখন বলে দোয়া পড়বো, মিলাদ পড়বো, এরপরে খাওয়া দাওয়া করবো। তো দোয়া পড়লাম, মিলাদ পরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পরে উনি হঠাৎ করে মানে খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে উনি আমাকে বলতেছে যে তাবিব খাবারটা কে রান্না করছে, আমারে বলে। আমি তখন বললাম যে এটা আমার হুজুর, এটা আমার বাবা, এটা আমার বউ রান্না করছে। পরে বলে তোমার বউয়ের কি কোনো সমস্যা আছে? উনি এমনি আমাকে কথাটা বলতেছে, আপনারা খুব খেয়াল করে শোনেন। আমি তখন বললাম যে না বাবা, কোনো সমস্যা নাই তো, আমার বউ ঠিক আছে। পরে বলে তুমি সত্যি বলতেছো তো, তোমার বউয়ের কোনো সমস্যা নাই তো? যখন উনি আমাকে এরকম করে জিজ্ঞেস করলো, আমি তো জানি উনি পীর বাবা, ওনার মাঝে অলৌকিক ক্ষমতা আছে, তিনি অনেক কিছুই না দেখে বলতে পারে, বুঝতে পারে। তখন আমি ভাবলাম যে না, ওনার কাছে মিথ্যা বলাটা আমার ঠিক হবে না, উনি বুঝে যাবে। পরে আমি বললাম যে বাবা আমার বউর তো একটা সমস্যা আছে, কিন্তু এটা তো আমি কারো কাছে বলি না, বা এটা তো এই এলাকার কেউ জানেও না, আপনি এটা কীভাবে জানলেন? উনি আমাকে বলে আমি জানি বলেই বলছি যে তোমার বউয়ের কোনো সমস্যা আসছে কিনা, এখন তুমি আমাকে বলো যে তোমার বউয়ের কী সমস্যা। আমি তখন বললাম যে বাবা দেখেন আমার বউয়ের এই সমস্যা, মানে সমস্যার কথাটা আমি খুলে বললাম যে আমার বউয়ের এই সমস্যা এবং এই ধরনের সমস্যাগুলো ওর মাঝে আছে। উনি তখন আমাকে বললো যে আমি কি তোমার বউকে একটু দেখতে পারি, আমার কাছে নিয়ে আসবা? আমি তখন বললাম হ্যাঁ বাবা, আনবো না কেন, অবশ্যই আনবো, কিন্তু আপনার কাছে অনুরোধ এই কথাটা যাতে এই বস্তির বা এই মহল্লার কেউ যাতে বিষয়টা না জানে। কারণ এর আগে আমরা এক জায়গায় ঘর ভাড়া নিয়েছিলাম, ও যখন মানুষের সাথে কথা বলেছে, মানুষ ওকে দেখেছে বা ওর সম্বন্ধে জেনেছে, আমাকে ওই বাসা থেকে বের করে দিয়েছে। তো এই বাসা থেকেও যদি আমাদেরকে বের করে দেয় তাহলে আমরা কোথায় যাবো, যাওয়ার মতো কোনো জায়গা নাই। এই জন্য বাবা আপনি বিষয়টা কাউরে জানাইন না, আমি আপনাকে ওকে দেখাবো। পরে আমি ঘরের ভিতরে গেলাম, গিয়ে বললাম যে রত্না তুমি বাবার সামনে চলো। ওই তখন খুব সুন্দর করে পর্দা করে বাবার সামনে বসে, বাবা ওরে কয়েকটা কথা জিজ্ঞেস করে ও উত্তর দেয়। বাবা তখন কেমন যেন একটু গম্ভীর হয়ে যায়, মানে অনেকটা গম্ভীর হয়ে যায়, কোনো কথা বলে না, অনেকক্ষণ গম্ভীর থাকে, নীরব থাকে। এবং নীরব থাকার পর আমারে বলে যে ঠিক আছে তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে আজকে সন্ধ্যার পরে মাগরিবের পর আমার সাথে একটু দেখা করো। এই কথা বলে বাবার আমি বিদায় করে দিলাম। বাবা তখন চলে গেল ওনার দরগাতে। উনি চলে যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম যে কী করা যায়, উনি আমাকে কেন দেখা করতে বললো। বউ আর আমি মিলে বিষয়টা নিয়ে খুব টেনশনের মধ্যে ছিলাম সারাটা দিন। যাই হোক, মাগরিবের আজানটা দেওয়ার পর আমি তখন দরগার দিকে হাঁটতে শুরু করি। দরগার দিকে গেলাম এবং দরগায় যাওয়ার পরে বাবা দেখলাম যে দরগার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে বললো চলো আমরা দুজনে মিলে আগে নামাজটা শেষ করি, মাগরিবের নামাজটা শেষ করি। তো আমি তখন বাবার সাথে জমাতের সহিত নামাজটা আদায় করলাম। আদায় করার পর উনি তখন দরগার ভিতরে আমাকে নিয়ে গেল। ভিতরে নিয়ে আমাকে বলতেছে তাবিব তোমার বউয়ের এই অবস্থা কীভাবে হলো, আমাকে এটা বলে। আমি বললাম বাবা ও তো জন্ম থেকে এরকম এবং ওর মাঝে অনেক কাহিনী আছে। আমি তখন আমার এতক্ষণ যে কথাগুলো বললাম, কীভাবে আমি ওকে বিয়ে করে আনছি, আমি সব কিছু বাবার কাছে খুলে বললাম। বলার পরে তুমি কি চাও যে তোমার বউ ভালো হোক, এই যে কথা বলার সময় জিহ্বাটা বেরিয়ে আসে, এই ধরনের একটা সমস্যা, তুমি কি এটাকে ভালো করতে চাও? আমি তখন বললাম হ্যাঁ বাবা আমি এটাকে ভালো করতে চাই। উনি আমাকে বলে তাহলে তুমি একটা কাজ করো, তোমার বউকে তুমি আমার দরগায় পাঠিয়ে দাও, আমার দরগায় পাঠিয়ে দেবো, এবং আমার দরগায় পাঠিয়ে দিলে পরে তোমার বউ ভালো হয়ে যাবে। আমি তখন বললাম কীভাবে বাবা, আমার বউ কীভাবে ভালো হবে? আপনার দরগায় পাঠাইলে? বলে তোমার বউ
আমার দরগায় আসবে, এসে ও বসবে এবং বসে যে মানুষরা আসবে তাদের সেবা যত্ন করবে, মানে আমার উপকার করবে। আমার উপকার করবে মানে আমার মাজারের উপকার করবে, আমার দরগার উপকার করবে। যদি এটা করে তবে আল্লাহর তরফ থেকে 3 মাসের মধ্যে তোমার বউয়ের এই সমস্যাটা ভালো হয়ে যাবে, তোমার বউয়ের চোখগুলো স্বাভাবিক মানুষের মতো হয়ে যাবে এবং তার যে জিহ্বার যে সমস্যাটা আছে, জিহ্বা বের করার যে সমস্যাটা আছে, এটাও থাকবে না। আমি তখন বললাম তাহলে তো বাবা ভালোই হয়, কারণ ও যদি ঠিক হয়ে যায়, ওর জিহ্বার সমস্যাটা ঠিক হয়, ওর চেহারাটা ঠিক হয়ে যায়, তাহলে আমি ওকে নিয়ে আমার বাড়িতে যেতে পারি, আমার মায়ের কাছে যেতে পারি, আমার তো কোনো সমস্যা নাই। আমি আম্মার কাছে যেতে পারবো, কারণ আমি ওকে নিয়ে আমার পরিবারে যেতে পারতেছি না। আমার পরিবারের মানুষরা ওকে নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে, খারাপ কথা বলে। সবাই বলে ওর দাঁতে বিষ আছে এবং ওর মাঝে ও লোকে কোনো ক্ষমতা নাই, এবং ওকে নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। যার জন্য আমি চিন্তা ভাবনা করতেছি যে আমি ওকে নিয়ে আমি আপনার কাছে দিব, আপনি যদি ওকে ভালো করতে পারেন দেন এরপরে আমার জন্য অনেক উপকার হয়। তিনি বললো আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আগামী দিনে তোমার বউকে আমার দরগায় পাঠিয়ে দিও। রাতের বেলায় ঘরে গেলাম, ঘরে যাওয়ার পর আমি তখন রত্নাকে বিষয়গুলো জানাইলাম যে রত্না এই ঘটনা, বাবা তো বলতেছে এটা তুমি কি বলো। ও আমাকে বলে তুমি যেটা ভালো মনে করো আমি সেটাই মানবো, বা তোমার কথার বাইরে তো আর আমি যাব না, আমি তোমার কথাই শুনবো। এরপরের দিনে সকালবেলা আমি তখন রত্নারে নিয়ে বাবার ওই দরগাতে গেলাম, এবং দরগাতে যাওয়ার পরে প্রায় 8টার দিকে গেলাম, সকাল 8টা বাজে। ওরে আমি দরগাতে নামাই দিয়ে আমি তখন চলে গেছি আমার গার্মেন্টসে। গার্মেন্টস শেষ করে আমি যখন বিকেলবেলা মানে বাবার দরগার সামনে আসলাম, আমি এসে দেখলাম যে হাজার হাজার মানুষ ওনার দরগার সামনে। মানে এত পরিমাণের মানুষ যে এলাকার পুলিশ পর্যন্ত ওখানে চলে আসছে মানুষ থামানোর জন্য বা মানুষ সিরিয়াল করার জন্য। সবার মুখে একটাই কথা যে বাবা নাকি, মানে তিনি নাকি একটা সাপকে মানে মানুষ বানায় রাখছে। এরকম একটা জিনিস রটে গেল যে উনি একটা সাপকে মানুষ বানায় রাখছে, এইটাকে দেখার জন্য মানুষ আসতেছে, এবং একইভাবে ওনার যে তাবিজের কারবার ছিল, ব্যবসা যেটা ছিল, এটা দ্বিগুণ হয়ে গেল। যাই হোক, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পর আমি তখন বাবার কাছে গেলাম যে বাবা কী অবস্থা। তিনি আমাকে বলে হ্যাঁ, একদিন তো কেটেছে, আর বাকি আরও যা কয়েকদিন আছে 90 দিনের ভিতরে, বাকি 89 দিনের মধ্যে তোমার বউ ভালো হয়ে যাবে। তবে সাবধান, আজকে যে সময় নিয়ে আসছো কালকে একই সময় নিয়ে আসবা। তবে ওকে যে এখান থেকে নিয়ে যাবা সম্পূর্ণ বোরকা পরায় নিয়ে যাবা, এবং এখানে যে নিয়ে আসবা সম্পূর্ণ বোরকা পরায় নিয়ে আসবা। একইভাবে আমি তখন আমার বউকে এখান থেকে নিয়ে গেলাম, বোরকা পরায় নিয়ে গেলাম, এবং একইভাবে পরের দিন আমি আবারও সকাল 8টা বাজে বোরকা পরেই নিয়ে আসলাম। পুরো চট্টগ্রামের আনাচে কোনাচে প্রায় সব জায়গায় জানাজানি হয়ে গেল যে আমার বউ মানে রত্না, উনি ওই পীর বাবা একটা সাপকে মানুষ বানিয়ে রাখছে, এবং এই সাপটাকে বসায় রাখে মানে গেটের কাছে, এবং রত্না কিন্তু গেটের কাছে বসায় রাখা হইতো। আমি তো এত সব বুঝি না, মূর্খ সুরুক্ষ মানুষ। পীর বাবা যেভাবে বলতো আমি এভাবেই পীর বাবার সমস্ত কথাকে বিশ্বাস করতাম, যে তিনি যেটা বলতেছে এটাই সত্য, যেটা করতেছে সেটাই ঠিক। ওনার ওই সব কথার উপরে আমি বিশ্বাস্ত ছিলাম, এবং বিশ্বাস্ত থাকার পরে এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে চলতে থাকে। রত্নার ভিতরে আমি কিন্তু কোনো পরিবর্তন দেখি না, কিন্তু একইভাবে বাবার ওই ব্যবসা কিন্তু অনেক দ্বিগুণ হয়ে যাচ্ছে। ওনার ব্যবসা অনেক অংশে বেড়ে গেছে, টাকা পয়সার আয় ইনকাম ওনার অনেক ভালো হইতেছে। আগের চেয়ে ওনারা এখানে প্রচুর মানুষ আসে, এবং এত পরিমাণের মানুষ আসে যে উনি তখন প্রায় 10 থেকে 15 জনের মতো শুধু ভলান্টিয়ার রাখছে। মানে সিরিয়াল ঠিক করার জন্য, মানুষ ঠিকমতো করে দাঁড় করানোর জন্য থেকে শুরু করে অনেক ভলান্টিয়ার ওখানে রাখা হয়েছে, শুধু মানুষ সিরিয়াল করে করে ঢুকাবে এই জন্য। এবার বুঝতে পারেন যে কী পরিমাণের ইনকাম ওনার হয়েছে, মানে কী পরিমাণের টাকা উনি ইনকাম করেছে। লক্ষ লক্ষ টাকা উনি ইনকাম করতেছে, কোটি কোটি টাকা উনি ইনকাম করতেছে, কিন্তু আমার বউকে দিয়ে। বাট আমার ভিতরে তখনও একটা বিশ্বাস কাজ করে যে আমার বউ হয়তো একটা সময় ভালো হবে, আমার বউ হয়তো ওনার কাছে থাকলে ঠিক হবে। এভাবে প্রায় 1.5 মাসের মতো আমার বউ এই পীর বাবার দরগায় ছিল। 1.5 মাস পরে আমার বউ তখন আমাকে বলতেছে আমার এটা আর ভালো লাগে না, আমি আর এটা করবো না, আমি এটা ছেড়ে দিব। বউ বলতেছে, আমি বললাম যে কেন ছেড়ে দিবা কেন? বাবা তো বললো যে 3 মাসের মধ্যে তোমার ভিতরে কোনো একটা পরিবর্তন আসবে। ও আমাকে বলে আমি তো 1.5 মাস ধরে এখানে আছি, তোমার কাছে কি মনে হয় যে আমার ভিতর কোনো পরিবর্তন আছে? তুমি কি আমাকে কোনো পরিবর্তিত দেখতে পাচ্ছ, যে আমি কোনো পরিবর্তন হয়েছি বা আমার মাঝে কোনো পরিবর্তন আছে? এটা বলার পরে আমি বললাম যে আসলে সত্যিকার অর্থে আজকে 1.5 মাস ধরে তো তুমি ওখানে যাচ্ছ, আর রত্না আমি আসলে তোমার মাঝে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, তোমার মাঝে কোনো পরিবর্তন নাই, তুমি যেমন আছো তেমনই আছো, তোমার ভিতর কোনো পরিবর্তন নাই। ও তখন আমাকে বলে তুমি জানো আমার কাছে কেন জানি মনে হয় যে এই পীর বাবা তিনি ভণ্ড একটা বাবা, তিনি প্রতারক, তিনি আমাকে দিয়ে মূলত ব্যবসা করতেছে। উনি আমাকে ওখানে রাখে, আমাকে রাখার পরে উনি আমাকে দিয়ে ব্যবসা করে, আমাকে অনেক মানুষ দেখতে আসে, আমি মানুষ থেকে সাপ হইছি আর সাপ থেকে মানুষ হইছি,
এটা ভেবে মানুষ আমাকে দেখতে আসে এবং সেখান থেকে ওনার আয় উন্নতি অনেক বাড়তেছে, ওনার দান বাক্সে টাকার পরিমাণও বাড়তেছে এবং উনি আমাকে খুবভাবে হচ্ছে মানুষের কাছে প্রেজেন্ট করে উনি টাকা ইনকাম করতেছে। আমার কাছে মনে হয় যে এটা একটা ধান্দা, তুমি ওই পীর বাবাকে বিশ্বাস করো না, এর পীর বাবাকে আমার ভালো লাগে না। আমি তখন বললাম যে এটা তুমি কি বলতেছো? উনি বলে যে হ্যাঁ, ও বলে যে হ্যাঁ এটা আমি ঠিকই বলতেছি। এইভাবে এর পরের দিন থেকে আমি ওর ওই পীর বাবার কাছে আমার বউরে আর পাঠাই না পাঠিয়ে আমি তখন গার্মেন্টসে চলে গেলাম এবং বিকেলবেলা যখন গার্মেন্টস থেকে আসলাম, আসার পরে রত্না আমাকে বলতেছে, তুমি জানো আজকে সারাদিন কত মানুষ আমার ঘরের দরজায় আসছে? আমি বললাম কেন? বলে আমাকে নিয়ে যাওয়ার জন্য। পীর বাবা নিজেও আসছে, অনেক লোকজন পাঠাইছে, সবাই আমাকে আসছে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি বলছি ঘরের ভিতর থেকে বলছে আমার স্বামী মানা করছে আমি যাব না, আমার স্বামী মানা করছে আমি যাব না। আমি এই কথাই সবার কাছে বলছি, কিন্তু ওরা পারে না যে ঘরের দরজা ভেঙে আমাকে উঠাই নিয়ে যাবে। একটা সময় বাড়িওয়ালা মানা করছে যাতে এরকমটা না করে, জমিদার মানা করার পরে তারা তখন চলে গেছে। তুমি পীর বাবাকে গিয়ে মানা করো যাতে এভাবে উনি আর লোক না পাঠায়, আমি আর ওনার ওখানে যাব না। পরে রাত্রেবেলা আমি পীর বাবার কাছে গেলাম, পীর বাবার কাছে গিয়ে বললাম যে বাবা এই ঘটনা, আমার বউ আর আপনার কাছে আসতে যাচ্ছে না বা এই ধরনের কাজগুলো আর করবে না, ওইটা ছেড়ে দিয়েছে, ওইটা করবে না, ও মানা করছে। তো আপনি মেহরবানি করে আমার বউরে আর বিরক্ত করেন না, আপনি আপনার মতো করে আপনার কাজকর্ম করেন, আমার বউ আর ভালো হওয়ার দরকার নাই, ও যেভাবে আছে এভাবে আমি ওকে নিয়ে বাকি জীবনটা কাটাবো। পীর বাবা তখন আমাকে বলতেছে, এরকম উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ আছে? তোর বউকে আমি প্রায় ভালোর মতো নিয়ে আসছি, আর অল্প কিছুদিন থাকলে তোর বউ ভালো হয়ে যাবে। এই ধরনের পাগলামিগুলো করিস না, নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, নিজের ক্ষতি আর নিজে করিস না। তোর বউকে আমার কাছে এনে দে, আমি তোর বউকে ভালো করে, তোর বউকে 3 মাসে বলছি তো, এই 3 মাসের আগে তোর বউ ভালো হয়ে যাবে। আমি বললাম 1.5 মাস ধরেও আপনার এখানে কাজ করলো, আপনার এখানে থাকলো, আপনি যা যা বলেন আপনার সব কথাই শুনলো, 1.5 মাসের ভিতরে আমি আমার বউয়ের ভিতরে এক তিল পরিমাণের কোনো পরিবর্তন দেখলাম না। ও যেমন ছিল তেমনই আছে, এক বিন্দু পরিমাণের পরিবর্তন নাই। তাহলে এভাবে পরিবর্তনটা কিভাবে হবে? তিনি আমাকে বলে, দেখ তুই ভুল বলেছিস না, তুই তোর বউরে আমার কাছে দিয়ে যা, একটা কাজ কর, দিন রাত মিলিয়ে রাখ, তাহলে ঠিক হয়ে যাবে, দিন রাত মিলিয়ে 10 দিন রাখলে ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম, দেখেন আপনি আমার মাফ করেন, আমি আর আপনার কাছে আমার বউরে দিব না। এবং আমি গার্মেন্টসে গেলাম বিকেলবেলা, এসে আমি রত্নারে বললাম যে রত্না এই ঘটনা, আমি তো ওনার এইটা বলছি। রত্না বলে খুব ভালো করছো, ওনার কথা তুমি আর শুনো না। এরপরে তিনি বিভিন্নভাবে এখান থেকে লোক পাঠায়, আমাকে টাকার অফার দেয়, টাকা দিবে আমাকে, রত্নাকে মাস শেষে বেতন দিবে, এটা দিবে ওইটা দিবে, বিভিন্ন ধরনের অফার আমাদেরকে দিতে থাকে, কিন্তু আমি ওনার কোনো অফারে আর আমলে নেই না। এভাবে সময়গুলো কাটতে কাটতে আমার বউয়ের পেটে তখন অনেকটাই বড় হয়ে যায়, বেবি হওয়ার সময় হয়, এবং একটা সময় আলহামদুলিল্লাহ আমার একটা সন্তান হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমার সন্তানটা মৃত হয়, মানে আমার একটা মৃত সন্তান হয়। এবং মৃত সন্তানটা যেদিন হয়, সন্তানটাকে দাফন করে পরের দিন আমি যখন গার্মেন্টসে যাচ্ছিলাম, বাবা তখন ওনার ওই দরগার সামনে দাঁড়াই থেকে আমারে বলতেছে, কিরে তোর বউয়ের ঘরে মৃত সন্তান হয়েছে না, মৃত সন্তান মাটি দিলি তো, একদিন তোর বউ মারা যাবে, তুই বাবার সাথে বেয়াদবি করছিস, এই বেয়াদবির শাস্তি তুই পাবি। তখন কিন্তু সংসারে অনেক অভাব। আমার বউয়ের লাস্ট বাচ্চাটা হওয়ার কয়েকদিন আগ থেকে আমি ডাক্তারের পিছনে দৌড়াদৌড়ি করতে করতে অনেক টাকা পয়সা আমার চলে গেছে। আমার কাছে আর তেমন টাকা পয়সা নাই, খুব বেশি অভাব দেখা দিয়েছে, এত পরিমাণের অভাব যে 3 বেলা 3 মুঠো খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। এইভাবে একদিন সকালবেলা আমি বাবার ওই দরকার সামনে দিয়ে যাচ্ছিলাম, এটা প্রায় আপনার আরও বাবার সাথে আমার সম্পূর্ণ সম্পর্কটা শেষ হওয়ার 3 থেকে 4 মাস পরে। বাবার দরগা থেকে সামনের দিকে যাওয়ার পরে হঠাৎ করে একটা গোল চত্বরের কাছে গেলাম, এবং গোল চত্বরে যাওয়ার পরে আমি একটা চিরিকোট পেলাম। চিরিকোট মানে একটা কাগজ পেলাম, কাগজটা মানে পেঁচানো আছে চিঠির মতো, রাস্তার মাঝখানে পড়ে আছে। আমি তখন এটাকে হাতে নিলাম এবং কৌতূহলবশত এটা আমি খুললাম যে এটার মধ্যে কী লেখা বা এটা কি। আমি খোলার পরে দেখলাম যে এটার মধ্যে একটা চিঠির মতো লেখা আছে, একটা চিঠির মতো লেখা আছে। কোনো এক ভাই লিখেছে প্রবাস থেকে তার বোনকে, যে বোন রে, আমি তো তোর জন্য কিছুই করতে পারলাম না, তো যাই হোক আমি তোর জন্য, তুই তো আমার এই হিন্দু বোন, এবং আমাদের ধর্মে তো আসলে মানে বিয়ে দিতে হলে অনেক টাকা লাগে, ভাই তো তোর জন্য কিছুই করতে পারলাম না, ভাই তোর জন্য 10 ভরি স্বর্ণ পাঠাইলাম, এবং এয়ারপোর্ট থেকে, চট্টগ্রামের এয়ারপোর্ট থেকে তুই স্বর্ণগুলো রিসিভ করে নিয়ে আসিস, 10 ভরি স্বর্ণ, এবং সেটা দিয়ে তোর বিয়ের কাজটা সম্পূর্ণ হবে। এবং ওখানে একটা নাম্বার, যে আপনার এয়ারপোর্টে যে ইমিগ্রেশনে পাঠাইছে সেই ইমিগ্রেশন অফিসারের নাম্বার থেকে নাম্বারটা, এবং হচ্ছে 10 ভরি স্বর্ণ, এগুলো সব কিছু ওখানে লেখা আছে। লেখাটা এরকম করেই ছিল, এবং নাম্বারের নিচে হচ্ছে একটা টোকেন নাম্বার লেখা আছে, মানে পার্সেল নাম্বার লেখা আছে, পার্সেল নাম্বার, ওখানে একটা নাম্বার দেওয়া আছে, আপনার 4 ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে। এটা পাওয়ার পর আমি তখন মানে হঠাৎ করে আমার ভিতরে একটা কাঁপ দিয়ে উঠছে। কাঁপ দিয়ে ওঠার পরে আমি তখন আর গার্মেন্টসের দিকে গেলাম না। গার্মেন্টসের দিকে না গিয়ে আমি তখন ওই চিরিকোটটা, মানে ওই এটা নিয়ে আমি তখন বাসার দিকে আসছি। বাসায় আসার পরে আমি তখন খুব ঘামাইতে আছি, 10 ভরি স্বর্ণ তো আসলে মুখের কথা না।
আমার বউ আমার জিজ্ঞেস করে কী হয়েছে তুমি বলো। আমি আমার বউরে কোনো কিছু বলতেছি না। বউরে কোনো কিছু না বলার পরে আমি তখন চিন্তা করতেছি কি করা যায়, কি করব। দেখতে দেখতে দুপুর হয়ে গেল, প্রায় বিকেল হয়ে যাচ্ছে। সন্ধ্যারকে আগ মুহূর্তে আমি তখন আর জিনিসটা নিজের মাঝে লুকিয়ে রাখতে পারতেছিলাম না। আমি তখন আমার বউরে বলে দিলাম যে দেখো এই ঘটনা। চিনিকোটটা আমার বউয়ের হাতে দিলাম, দেওয়ার পর আমার বউ বলে যে হাই রে, অবশ্যই তো এটা কোনো না কোনো একটা ভাইয়ে মনে হয় তার বোনের জন্য গয়নাগাটি পাঠাইছে, এখন এই টোকেন নাম্বারটা না হইলে তো সে পার্সেলটা রিসিভ করতে পারবে না। আমার বউ আমাকে বলতেছে। আমি তখন বললাম হ্যাঁ এটাই তো মনে হয় যে টোকেন নাম্বারটা না হলে তো পার্সেলটা রিসিভ করা যাবে না, এখন আমি কি করব। আমার বউ তখন আমাকে বলে তুমি কি করবা, ওই যে নাম্বারটা আছে ইমিগ্রেশন অফিসারের নাম্বারটাতে ফোন করো, নাম্বারটাতে ফোন করে রিসিপ্টটা যার তাকে দিয়ে দাও, তিনি স্বর্ণগয়নাগুলো নিয়ে যাক, যেহেতু তার বোনের বিয়ে, হিন্দু মেয়ে, হয়তো বিয়েটা আটকে আছে। আমি তখন আমার বউরে বললাম বউ আমরা তো আসলে এই পর্যন্ত কিছুই পাই নাই, আসার পর থেকেই দুজনে খুব অভাব অনটন মাঝে দিন কাটাইতেছি। 10 ভরি স্বর্ণ যদি আমি পাই তাহলে 10 ভরি স্বর্ণ পাইলে তো মোটামুটি আমরা দুজনে ভালোই আমাদের জীবনটা পাল্টে যাবে। আমি ইমিগ্রেশনের অফিসের মাধ্যমে এই 10 ভরি স্বর্ণ আমি নিয়ে আসি, আমি বলবো আমার এই ঠিকানা আমার জন্যই পাঠাইছে, আমার বোনের বিয়ে, কথা বলে যেহেতু টোকেন নাম্বার আমার কাছে আছে তাহলে তো অবশ্যই পার্সেল আমাকে দিয়ে দিবে। আমার বউ বলে এটা কি করাটা ঠিক হবে। আমি বললাম ঠিক হবে কি হবে না সেটা আমি জানি না, কিন্তু আমার এটা লাগবে। আমার কেন জানি মনে হচ্ছে যে আমি এটা নিয়ে আসবো। মানে এই ভিতরে এক ধরনের লোভ লালসা তখন প্রচুরভাবে কাজ করতে শুরু করে। আমার বউ তখন বলে তুমি তারপরেও ভেবেচিন্তে দেখো। এবং আমি তখন রাত 7:30টার দিকে ওই ইমিগ্রেশন অফিসার তখন কল দিলাম নাম্বারটাতে। কল দেওয়ার পর ওই লোক তখন কলটা রিসিভ করলো। রিসিভ করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমি তখন বললাম যে দাদা আপনাদের এয়ারপোর্টে কি অ্যামাউন্ট মানে টোকেন নাম্বার এটা মানে পার্সেল নাম্বার এটা অমুক পার্সেলে কি একটা পার্সেল আসছিল। উনি আমাকে বলে হ্যাঁ এয়ারপোর্টে এরকম একটা পার্সেল আসছে, তো পার্সেলটা রিসিভ করে নিয়ে যান। পার্সেলটা আজকে 3 দিন হয়েছে, এটা তো কেউ নিয়ে যাচ্ছে না, আজকের মধ্যে রিসিভ না করলে কিন্তু এটা ফিরে চলে যাবে, পার্সেলটা কিন্তু চলে যাবে। আজকেই কিন্তু লাস্ট ডেট, আপনাকে আজকের মধ্যে আসতে হবে এবং রাত 10টার আগে। 10টার মধ্যে আমাদের পার্সেলের ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যায়, তখন এর পরে আসলে কিন্তু আর হবে না। আমি তখন চিন্তা করলাম যে আল্লাহ কী করা যায়। পরে আমি আমার বউরে বললাম যে বউ এই ঘটনা, তখন কিন্তু আমার হাত পা সব ঘামাচ্ছিল। একইভাবে আমার বউ ঘামতে শুরু করলো, মানে দুজনেই ঘামতেছি। পরে আমি ভাবলাম যে কী করা যায়। পরে আমি আবারও ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে দাদা আমি কি আসলে এটা দিয়ে দিবেন, বলে হ্যাঁ আপনি আসেন। পরে আমি এয়ারপোর্টে গেলাম, এয়ারপোর্টের সামনে যে ওনারা ফোন দিলাম উনি তখন আমাকে পার্সেলের ওইদিকে যাইতে বললো। পরে পার্সেল ওইখানে গেলাম, ওনার গায়ে কিন্তু আপনার এয়ারপোর্টের পোশাক পরা। উনি তখন আসছে, এসে বলে টোকেন নাম্বার বলেন, আমি তো নাম্বারটা বলছি, বলে হ্যাঁ পার্সেলটা আসছে আপনি নিয়ে যান। পরে আমি বললাম যে ঠিক আছে আপনি নিয়ে আসেন, আমি ভিতরে যাবো না, কারণ ভিতরে যেতে আমার ভয় লাগতেছে যে ভিতরে গেলে না জানি আবার আমাকে ধরে ফেলে, যেহেতু পার্সেলটা আমার না। উনি বলে আপনার টাকা আনছেন আমাকে বলে। আমি তখন বললাম যে টাকা মানি। পরে বলে যে আপনি 10 ভরি স্বর্ণ নিয়ে যাবেন, স্বর্ণের একটা ব্যাট আছে না, সরকারি ব্যাট তো আপনাকে দিতে হবে। আমি তখন বললাম সরকারি ব্যাট কত হতে পারে। উনি বলে হয়তো হবে 1,00,000 টাকার মতো হবে ব্যাট, আপনি 1,00,000 টাকা ব্যাট দিতে হবে, ব্যাট দিয়ে আপনি আপনার পার্সেল বুঝে নেন। আমার কাছে 1,00,000 টাকা তো নাই। আমি বললাম যে ঠিক আছে দাদা আমি আসতেছি। এই কথা বলে আমি তখন আমার বউরে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে বউ এই ঘটনা। আমার বউ বলে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, বাসায় আসো। পরে বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর আমার বলে তুমি কি পার্সেল দেখছো। আমি বলি হ্যাঁ পার্সেল আছে, এয়ারপোর্টের যিনি উনি বেরিয়ে আসছে, উনি আমাকে বলছে যে 1,00,000 টাকার মতো লাগবে, দিলেই আমাদেরকে পার্সেলটা দিয়ে দিবে এবং পার্সেলটা আজকের মধ্যে না নিলে পার্সেলটা ফিরে যাবে। বউ আর আমি মিলে তখন খুব টেনশনে পড়ে যাই, চিন্তায় পড়ে যায়, টাকা কোথায় পাবো, টাকা কোথায় পাবে, টাকা কে দিবে। আমার বউ হঠাৎ করে বলে তুমি একটা কাজ করো, তুমি পীর সাহেবের কাছে যাও এবং পীর সাহেবের কাছে টাকা আছে, উনি আমাকে দিয়ে তো অনেক টাকা ইনকাম করছে, তুমি ওনার কাছে যাও, ওনার কাছে গিয়ে তুমি পার্সেলটা নিয়ে আসো, ওনার কাছে গিয়ে তুমি টাকাটা নিয়ে যাও, টাকাটা নিয়ে পার্সেলটা আইনা প্রয়োজনে স্বর্ণ বিক্রি করে ওনারা দিয়ে দিবা। আমি তখন দৌড়ে ওনার কাছে গেলাম, পীর সাহেবের কাছে গেলাম, যে বললাম যে বাবা আমি তো আপনার কাছে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি তো আপনার সন্তানের মতো, আমার 1,00,000 টাকা দরকার জাস্ট 1 ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য 1,00,000 টাকা দরকার। 1 ঘন্টার জন্য যদি আপনি আমাকে টাকাটা দেন, 1 ঘন্টা পরেই আমি গিয়েই হচ্ছে আপনার মানে আপনাকে টাকাটা ফিরিয়ে দেবো 1 ঘন্টা পরে। 1 ঘন্টা সময় নিলাম, কারণ 1 ঘন্টার মধ্যে আমি পার্সেলটা নিব, নিয়ে পার্সেলটা খুলে আমি 1-2 ভরি স্বর্ণ বিক্রি করে ফেলবো এবং স্বর্ণ বিক্রি করে যেই টাকাটা হবে সেটা আমি এখানে দিয়ে দিব, দিয়ে আমি আমার ওনার ঋণটা আমি পরিশোধ করবো, এটা চিন্তা করলাম। তিনি আমাকে বলে আমি তোকে 1,00,000 টাকার বিশ্বাস কীভাবে করব, তুই যে আমার কাছ থেকে 1,00,000 টাকা নিয়ে আবার 1,00,000 টাকা আমাকে ফিরিয়ে দিবি, এই বিশ্বাসটা আমার কিভাবে হবে। আমি হঠাৎ করে তখন বলে বসলাম যে আপনি কিভাবে বিশ্বাস করবেন যে আমি আপনাকে টাকাটা দিব, আমার কী চান আপনি। তিনি বলে কোনো একটা কিছু জামানত দিয়ে যা, যেটা দিয়ে তোর আমি টাকাটা দিব, এরপর তুই আবার আমাকে ফিরিয়ে দিবি। আমি তখন বলি জামানত দেওয়ার মতো তো আমাদের কাছে কোনো কিছুই নেই, 1,00,000 টাকার কোনো মালামালে আমাদের ঘরে নাই। উনি বলে তোর বউরে দিয়ে যা ডাইরেক্ট।
আমি বললাম মানি বলে 1 ঘন্টার জন্য তোর বউরে মাজারে বসাই দিয়া যা এবং 1 ঘন্টা পরে তুই টাকা নিয়ে আইসা তারপরে তুই। আমি বললাম আমি 1 ঘন্টা কেন, 1 রাতের জন্য ওরে দিয়ে দিব, সমস্যা নাই, আমি আপনাকে টাকা দিয়ে আমি ওরে ছুটাই নেব। এই কথা বলে তখন কিন্তু আমার ভিতরে আর আমি নাই, মানে আমি কিন্তু তখন লোভে এতটাই লোভিত হয়ে গেছি যে আমার ভিতরে আর আমি না, আমি এক অন্যরকম মানুষ হয়ে গেলাম। আমি তখন দৌড়ে ঘরে গেলাম, ঘরে গিয়ে বউরে বললাম যে বউ এই ঘটনা, 1 ঘন্টার জন্য তুমি ওই বাবার মাজারে বসো, আমি গিয়ে পার্সেলটা নিয়ে আইসে ধরো আমি তোমার ছুটে নিয়ে যাব। ও আমার বলে আচ্ছা সমস্যা নাই। আমার বউ তখন ঘর থেকে বেরোইছে, বেরোয়ার পরে ওই মাজারে গেছে, মাজারে যাওয়ার পর আমি তখন মাজারে আমার বললাম যে ঠিক আছে ও এখানে আসে, আপনি টাকাটা দেন, আমি টাকাটা দিয়ে ওরে ছুটাই নিব। পরে তিনি আমাকে 1 লাখ টাকা বের করে দিল, 50,000 টাকা 2টা বান্ডিল আমাকে দিল 1 লাখ টাকা। আমি তখন এই টাকাটা গনিও নাই, কিন্তু টাকাটা আমার গনাও হয়নি। আমি তখন দৌড়ে চলে গেছি আপনার মাজারের ওইদিকে, এয়ারপোর্টের ওইদিকে। ভদ্রলোকের ফোন দিলাম, তিনি বলে আপনার ভিতরে আসতে হবে। আমি তখন ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে তিনি আমার একটা পেপারে সিগনেচার নিল, পার্সেল যেভাবে দেয় ওভাবেই সিগনেচার নিল, এবং সিগনেচার নেওয়ার পরে তিনি আমাকে পার্সেলটা বুঝিয়ে দিল যে ঠিক আছে নিয়ে যান। আমি এয়ারপোর্ট থেকে বেরোলাম, বেরোয়ার সাথে সাথে ধরেন আপনার বাইরে আসছি, বাইরে আসার পরে পার্সেলটা আমি একটা স্বর্ণকারের দোকানের কাছাকাছি গেছি, গিয়ে ওইখানে একটা নীরব জায়গায় পার্সেলটা খুললাম। এবং পার্সেলটা যখন আমি খুললাম, পার্সেলটার ভিতরে আমি তখন কিছুই পাইলাম না, শুধু কাগজ পেঁচানো, শুধু কাগজ পেঁচানো, কোনো স্বর্ণ গয়না কোনো কিছু নেই, জাস্ট হচ্ছে কাগজ পেঁচায় রাখছে ভিতরে। আমি যখন এটা নিয়ে দৌড়ে আবার এয়ারপোর্টের ভিতরের দিকে দৌড়ে গেলাম, এবং ওই সময় যাওয়ার সময় এয়ারপোর্টের পুলিশ কিন্তু আমাকে ধরে নাই, এবার এয়ারপোর্টের পুলিশ আমাকে ধরছে, ধরে বলতেছে আপনি কই যান। আমি বললাম ভাইরা আমি একটু আগে একটা পার্সেল নিয়েছি ভিতরে একটা লোকের কাছ থেকে, আমার পার্সেলের ভিতরে আমার মালামাল ছিল না। উনি তখন আমাকে বলতেছে আপনার পার্সেল কি খোলা ছিল, ওই পুলিশ অফিসার। আমি বললাম খোলা ছিল না, প্যাকেট করা ছিল। তো আমাকে বলে, আমাদেরকে বলতেছে যে, আমার বলতেছে প্যাকেটের ভিতরে কী আছে এটা তো আর আমরা জানি না, এটা তো আপনিই ভালো জানেন, যেহেতু আপনি প্যাকেট খুলছেন, প্যাকেট তো আর খোলা ছিল না। আমি বললাম দেখেন এই প্যাকেটটা ছিল, আমারে বলছিল যে প্যাকেটের ভিতরে স্বর্ণ গয়না আছে, কিন্তু আমি প্যাকেটের ভিতরে কিছুই পাইনি। উনি আমাকে বলে যে প্যাকেটের ভিতরে আপনার তো প্যাকেট বাঁধাই ছিল, প্যাকেট এটা বাঁধা ছিল না। আমি বললাম হ্যাঁ বাঁধা ছিল। তা বলে প্যাকেট বাঁধা থাকলে প্যাকেটের ভিতরে মালামাল কই যাবে, আমরা তো প্যাকেট আর খোলা দেয় নাই, আপনাকে তো স্টিকার করে দেওয়া হয়েছে। আমি বললাম হ্যাঁ। বলে তাহলে এটা আপনি জানেন। আমি তখন এয়ারপোর্টের ভিতরে চেষ্টা করতেছি, ওরা আমাকে ঢুকতে দিচ্ছে না। আমি তখন এখানে চিল্লাই চেঁচামেচি করতেছি, এখান থেকে উনি আমাকে বলে যে আপনি কি যাবেন না, পুলিশ ডাকবো। এমন সময় একজন ভদ্রলোক আবুধাবি থেকে মনে হয় আসছে, উনি আমার এটা দেখে উনি কাছে আসছে, এসে বলতেছে ভাই কী হয়েছে। বললাম ভাই এই ঘটনা। পরে বলে ভাইরে এটা আপনার সাথে প্রতারণা করা হয়েছে, আপনি এখানে ঝামেলা করলে এয়ারপোর্টের পুলিশ আপনাকে ধরে থানায় দিয়ে দিবে, দেখা যায় আপনার 1 বছরে জেল হয়ে যাবে, যদি বাঁচতে চান এখান থেকে তাড়াতাড়ি পালাইয়া যান। এই লোকটা আমাকে এটা বললো, আমি জানি না যে এই লোক ওদের সদস্য কিনা। এই বললাম আমি তখন এখান থেকে দৌড়ে চলে আসলাম। আসার পরে ভাবতেছি কী করবো, কারণ এদিকে তো আমি আমার বউরে ওই বাবার কাছে দিয়ে আসছি, এবং যাওয়ার পরে দেখলাম যে বাবার গেট লাগাই দিছে, 10টা বেজে বাইসা গেছে, ওনার দরকার গেট লাগাই দিয়েছে। আমি তখন গিয়ে দরজা ধাক্কাই দিয়েছি, উনি তখন ভিতর থেকে বলতেছে কী রে কী হয়েছে। আমি বললাম যে দাদা বাবা আপনি দরজা খোলেন, আপনার সাথে আমার কথা আছে। পরে দরজা খুলছে, আমি আমার বউরে দেখতে পাচ্ছি। আমি বললাম আমার বউ কই, বলো তোর বউ আছে কই, টাকা আনছিস। আমি তখন বললাম বাবা আমি তো একটা ধরা খাইছি, মানে পা ধরো না, তখন চিৎকার করে কাঁদতেছে, বাবা আমি তো ধরা খাইছি, এমন এক ধরা খাইছি, আমি আপনাদের কী বলবো, আমার বলার মতো কোনো ভাষা নাই। এক প্রতারক তো আমার সাথে চরম লেভেলের প্রতারণা করে গেছে। পরে বলে কী প্রতারণা, কী হয়েছে বল। আমি বললাম যে দাদা বাবা এই ঘটনা, মানে যা যা আমার সাথে ঘটেছে আমি সমস্ত কিছু ওনারে বললাম যে এই ঘটনা আমার সাথে এটা এটা হয়েছে। উনি আমারে বলে তাই এখন আমি কি করব, তুই আমার টাকা দেওয়া ছাড়া তোর বউরে নিয়ে যাবি। আমি বললাম যে বাবা আপনি আমারে বিশ্বাস করেন, আমার বউরে আপনি দিয়ে দেন, আমি আপনাকে বলে দেখ তুই আমারে বিশ্বাস করিস, আমার দেখে কি তোর খারাপ মানুষ মনে হয়। আমি বললাম না বাবা। বলে দেখ আমার দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, এবং এই এলাকাতে আমি আজকে দীর্ঘ অনেকগুলো বৎসর পীরের কাজ করি, পীর বাবাকে কি এলাকার কোনো লোক খারাপ বলে। আমি বললাম যে না, এলাকার কোনো লোকও তো আপনাকে খারাপ বলে না, আপনি তো ভালো মানুষ। উনি বলে একটা ভালো মানুষের কাছে যদি তোর বউ থাকে তাহলে কি তোর মনে কোনো ভয় আছে। আমি বললাম মানি। উনি বলে দেখ এই রাতের বেলা আমি তোর বউরে দিয়ে দিব, তুই আর তোর বউ মিলে এলাকা ছেড়ে পালায় যাবি, আমার 1 লাখ টাকা মায়ের হয়ে যাবে, এটা আমি মানতে পারবো না। সকালে তোর বাড়িওয়ালা আছে, তোর বাড়িওয়ালাকে ডাকবো, তোর জমিদারকে ডাকবো, এলাকার আরও গণ্যমান্য 2-1জনকে ডাকবো, সবার সামনে তুই কাগজে স্টিকার সিগনেচার করবি, তোর বাড়ির যে ঠিকানা সেই ঠিকানা দিয়া এরপরে তুই তোর বউকে নিয়ে যাবি, আপাতত আজকে রাতে তোর বউ এখানে থাকবে। আমি তখন বললাম বাবা এটা কি বলতেছেন আপনি, আমার বউ আপনার সাথে থাকবে। বলে দেখ তোর বউ আমার সাথে থাকবে না, আমার এখানে আরও মহিলা 3জন আছে, তারাও আমার খাদেমে। মহিলাগুলোরে ডাক দিল, মহিলাগুলো আসতে এসে বলতেছে তাবিব তুমি চিন্তা করো না, তোমার বউ আমাদের সাথে আছে, তোমার বউ ঘুমিয়ে গেছে। আমি বললাম কী বলেন আমার বউ ঘুমিয়ে গেছে। বলে হ্যাঁ ঘুমিয়ে গেছে। আমার কথা হচ্ছে আমার বউ জীবনও এই সময় ঘুমাইতে পারে না, কারণ আমি এইরকম একটা কাজ করার জন্য গেছি, আমি টাকা নিয়ে আসবো এরকম একটা অবস্থার ভিতরে ওরা বলতেছে আমার বউ নাকি ঘুমিয়ে গেছে। তো আমি বললাম আমি বিশ্বাস করি না। বলে তুমি ভিতরে আসো। আমি ভিতরে যাই, যে দেখলাম যে ঠিক ও শুয়ে আছে,
মানে রত্না ঘুমায় আছে। আমি ডাক দিলাম 2 বার, ও কথা বলে না। পরে ওরে বলো ও ঘুমায় আছে, ওরে আর ডাকাডাকি করো না, আমরাও ঘুমাবো, 2 পাশে আমরা 2 জনে শুবো, বাবা তার রুমে থাকবে, তুমি যাও, তুমি সকালবেলা তোমার বাড়িওয়ালারে নিয়ে আইসো, বাড়িওয়ালারে নিয়ে আইসা তোমার এলাকার কাগজপত্র সব কিছু দিয়া, তুমি স্ট্যাম্প দিয়া, যেহেতু তুমি টাকাটা দিতে পারো নাই, এরপরে তুমি মাসে মাসে টাকাটা পরিশোধ করে দিও, আপাতত তুমি এখান থেকে চলে যাও, বাবার সাথে ঝামেলা করো না, বাবা সারাদিন কাজকাম করছে। এই বলার পর আমি তখন চলে আসলাম ঘরে। আমি তো সারাটা রাত ঘুমাইতে পারতেছি না, কখনো এই পাশ করতেছি, কখনো ওই পাশ করতেছি, এই পাশ ওই পাশ, এই পাশ ওই পাশ করতে করতে একটা সময় আমার সকাল হয়ে গেল। ফজরের আজানের পর আমি তখন বাড়িওয়ালার ডাকাডাকি শুরু করলাম। বাড়িওয়ালা উঠছে, উঠে বলতেছে, বাড়িওয়ালার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, উনি আমার অনেক আদর করতে পারে। আমি বললাম যে আঙ্কেল আমি তো একটা বিপদে পড়ছি, এই ঘটনা, এমনি এমনি একটা বিপদে পড়ছে। তুমি আমার বলে এত সকালবেলা তো যাইতে পারবো না, 8টা 9টা বাজক, 8টা 9টা বাজে থাকবো। আমি তো শুধু ঘড়ির দিকে চাই, সময় যাচ্ছে না কেন, সময় যাচ্ছে না কেন, সময় কেন তাড়াতাড়ি যায় না। আমি আমার বউরে আনতে যাবো, কারণ আমার বউ তো একটা ভণ্ড বাবার কাছে আছে, আমি না জানি কি হয় না হয়, আমি তো একটা ভয়ের মধ্যে আছি। 9টার দিকে বাড়িওয়ালার আবার ডাক দিলাম। বাড়িওয়ালা বলে ঠিক আছে আমি বেরিয়েতেছি। বাড়িওয়ালা 9:30 বাজে বেরোইছে। বেরোয়ার পরে আমার সাথে ওই পীর বাবার মাজারে গেছে। তখনও কিন্তু আমি আমার বউকে দেখতে পাচ্ছি না। পীর বাবার মাজার যাওয়ার পরে পীর বাবা তখন বলতে আছে যে দেখেন সমস্যা নাই, ওর বউ তো আছে, এই ঘটনা, আমার কাছ থেকে কালকে 1 লাখ টাকা নিয়ে গেছে, 1 ঘন্টার কথা বলে বউরে আমার কাছে দিয়া, এরপরে আমার আর টাকাটা ফিরিয়ে দেয় নাই। এখনও যদি ওর বউ নিয়ে চলে যায় তাহলে আমার টাকাটার কী হবে, আমি তোকে টাকাটা দিছি। তখন আমার বাড়িওয়ালা বলতেছে, তাইলে জমিদার বলতেছে আপনি কী চান, মানে আপনি কি করতে চান। পরে আমাকে বলে ওর বাড়ির যে কাগজপত্র আছে, ডকুমেন্ট আছে, যা কিছু আছে সব কিছু দিয়ে ও স্ট্যাম্পিং করে আমাকে দিয়ে দিবে, আমাকে 1 লাখ টাকাও পরিশোধ করবে। কিভাবে করবে এটা আপনারা আছেন, এবং আরও 2-3 জনকে আমি ডাকবো, আপনি সব বসেন। মুহূর্তের মধ্যে এই পীর বাবা আরও কয়েকজনকে ফোন করলো, এলাকার নেতা খেতা থেকে শুরু করে সবাই তখন আসলো, এবং ওদের মাধ্যমে তখন কথা হলো। সবাই আমাকে গালাগালি করতেছে, তুই বেটা পাগল নাকি, তুই কেন এরকম একটা চিরিকুট পেয়ে 1 লাখ টাকা তুই এরপরে দিয়ে আসলি, তুই পাগল নাকি। মানে আমি যে বোকামি করতাম এটা তখন বুঝতে পারি নাই ভাই। এবং ওই বোকামি আমি কেন, পৃথিবীর যে কোনো মানুষের করবে। যেভাবে লেখা ছিল এয়ারপোর্টের অফিসে ওদের লোক ছিল, মানে এমনভাবে প্ল্যানিং সাজানো হয়েছে যে কোনো লোকে ওই প্ল্যানিংয়ের ফাঁদে পড়ে যাবে। এটা যে কোনো কেউ পড়বে, এটা আমি না, এটা যে কোনো লোকে পড়বে। তারপরে যেহেতু অন্যায় করছে, অপরাধ করছে, আমি ওদের কথাই শুনতেছি, ওরা যা যা বলতেছে সব কথা মানতেছি। এক পর্যায়ে ওরা তখন স্টাম্পিং করলো যে ঠিক আছে আমি মানে প্রতি মাসে 10,000 করে 10 মাসে আমি ওনার ঋণটা পরিশোধ করব, উনি আমাকে আমার বউকে দিয়ে দিবে। পরে উনি বলে যে ওর বউরে নিয়ে আয়। মেয়েগুলারে বলতেছে 3টা মেয়ে আছে, মহিলা আছে, তারা তখন আমার বউরে নিয়ে আসছে। আমার বউর দিকে তাকে আমি আমার বউরে চিনতে পারি না, ওর চুলগুলো এলোমেলো, সারা রাত মনে হয় ঘুমায় নাই, চোখগুলো ফুলে আছে, কেমন যেন একটা অবস্থা। আমি তখন বললাম রত্না চলো। ও তখন ডিরেক্টলি বলতেছে আমি তোমার সাথে যাব না। আমার সাথে যাব না মানে এটা কি বলতেছো তুমি? আমরা দুজনকে এত ভালোবাসলাম, এত কিছু করলাম, আমাদের মাঝে এত স্মৃতি, তুমি এখন আমার সাথে যাবা না কেন? আমি তোমার স্বামী না? আমি বাবার টাকা পরিশোধ করে দিব, বাবার সাথে আমার কথা হয়েছে, তুমি আমার সাথে চলো। ও আমাকে ডিরেক্টলি বলতেছে আমি যাব না। যে যাবা না কেন, কী হয়েছে আমাকে বলো। ও তখন এমন একটা অবস্থা যে ওর দিকে তাকানো যায় না, মানে ওর দিকে তাকাইলে যে কোনো কারো ভয় লেগে যাবে, ভয়ানক একটা চেহারার মতো ওর মুখের দিকে। আজ আমি যাব না। কেন যাব না তুমি? আমার সাথে চলো। আমি তো বাবার টাকা 10 মাসে পরিশোধ করবো না, সেটা আমার কথা হয়েছে, বলে আমি যাব না। তো যাবা না কেন? বলে আমি যাব না, আমি বাবার খেজমত করব, বাবার মাচারে থাকবো, আমি ওনার সাথেই থাকবো, আমি যাব না। এবার আমার বাড়িওয়ালা বলতেছে তোমার স্বামী, তুমি তোমার স্বামীর কথা না শুনে পীর বাবার খেজমত করবা, এটা কি হবে নাকি? তুমি চলে আসো। আমার বউ বলে আপনারা আমাকে মেরেও এখান থেকে নিতে পারবেন না, আমার লাশ নিতে পারবেন, আমাকে নিতে পারবেন না। পীর বাবা তখন বলতেছে মা তুমি যাও, সমস্যা নাই, তুমি চলে যাও, সমস্যা না, আমাকে দেখতে মন চাইলে তুমি আইসো, আমার মাজারে আইসো, সবার মতো করে শুনি। বলে যে না। আমার বউ বলে না, আমি আপনার সেবা যত্ন করতে চাই, আপনার সাথে আমি সারা জীবন থাকতে চাই, আমি ওনার সাথে যেতে চাই না, আমি আমার স্বামীর সংসার করব না। মুখের মধ্যেও আমাকে তালাক করে দিল এই মানুষগুলোর সামনে, 3বার তালাক দিয়ে দিল। এবং এলাকার যে বস্তির যে এলাকার লোকজন আছে তারা তখন বলতেছে আপনার বউ যদি আপনাকে তালাক দিয়ে দেয় তাহলে তো আপনার এখানে আর কোনো কিছু করার নাই, তো আপনি আপনার বউর দাবি করতে পারেন না। ও যেহেতু পীর বাবার মাজারে থাকতে চায়, পীর বাবার মাজারে সে থাকবে, আপনি তাকে নিতে পারবেন না। আমি বললাম আমার বউ কেন পীর বাবার মাজারে থাকবে? ওরে তো আমি গ্রাম থেকে নিয়ে আসছি, বিয়ে করছি, আমাদের একটা সন্তানও হয়েছে, একটা মৃত সন্তান হয়েছে, এখন এটা কিভাবে? সবাই বলে যে না, ও আরে আপনার সাথে না গেলে আপনি নিতে পারবেন না। আমি তখন এই পীর বাবার মাজারে আশেপাশে হাঁটাহাঁটি করতে শুরু করি, ঘোরাফেরা করতে শুরু করি আমার বউকে নিয়ে যাওয়ার জন্য। এভাবে সপ্তাহখানেক মাসখানেক যখন ঘুরি, পীর বাবা তখন পুলিশের আশ্রয় নেয়। পুলিশের আশ্রয় নিয়ে একটানা বিনা অপরাধে, বিনা অন্যায়ে আমাকে 8 মাসের মতো জেল খাটায়। আমি জানি না আমি অন্যায়টা কী করছিলাম, কিন্তু আমার নামে অনেকগুলো
মিথ্যা মামলা আমার নামে দিয়ে আমাকে ৮ মাসের মতো জেল খাটায়। ৮ মাস পরে আমি বের হয়ে জানতে পারি এই চট্টগ্রামের এই বাবা তখন এত বড় মাপের একজন বাবা হয়ে যায়, সে ওই বস্তি এলাকাতে থাকে না, চট্টগ্রামের খুব বড় একটা মাজারের সামনে তিনি তখন ওনার বৈঠকখানা করে বসে। এক জায়গায় না, চট্টগ্রামের প্রায় ৭-৮ জায়গায় উনি বসে এবং যে জায়গায় যায় সে জায়গায় আমার বউকে সাথে নিয়ে যায়। আমার বউকে লাল কাপড় পরিয়ে দিয়েছে, মানে লাল কাপড় পরিয়ে আমার বউকে নিয়ে উনি বিভিন্ন জায়গায় যায় এবং তাবিজ তুমানের কাজ করে। উনি এমনই একজন মানুষ, ওনার ওনার মানে ওনার কথা যদি আমি কারো কাছে বলি, পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে না যে উনি ভণ্ড বা উনি প্রতারক, এটা কেউ বিশ্বাস করবে না। উনি এমনভাবে মানুষের সাথে প্রতারণা করে, উনি সবার কাছে গিয়া বলে আমার বউ নাকি মূলত ছিল একটা সাপ এবং সাপ থেকে আমার বউ নাকি কাকে সবল দিয়েছিল, কাকে সবল দেওয়ার পরে উনি ওনার তন্ত্র মন্ত্রের মাধ্যমে আমার বউকে মানুষ বানিয়ে রেখেছে এবং আমার বউ মানুষ। একইভাবে ওই বাবা যেটা বলে আমার বউ সেটাই করে। আমার বউ ওই বাবার কথার এক বিন্দু পরিমাণের বাইরে যায় না। এই বাবা বর্তমান সময়ে এমন এক বাবায় পরিণত হয়েছে, উনি বেশিরভাগ সময়টাই দেশের বাইরে থাকে এবং যেখানেই থাকে সেখানে আমার বউকে নিয়েই থাকে। আমার বউকে নিয়ে যায়, উনি মনে হয় বছরের ভিতরে প্রায় ৬ থেকে ৭ মাসে উনি ইন্ডিয়াতেই থাকে, আর এখন টোটাল ইন্ডিয়াতে থাকতে শুরু করছে। এখন বাংলাদেশে হয়তো ১-২ বার আসে, বেশি রোগী পাইলে বা টাকার কোনো ধরেন বেশি টাকার কোনো অ্যামাউন্ট পাইছে তখন আসবে, অন্যথায় উনি আসে না। এবং ওই এলাকাতে বাবা যেসব এলাকাতে এইসব ভণ্ডামি চাল, আমি যদি ওদের কাছে গিয়া বলি যে রত্না নামের যে মহিলাটাকে উনি বলতেছে এই মহিলাটাকে সাপ ছিল, এটা আসলে সাপ না, এটা আমার বউ, কেউ বিশ্বাস করে না। এবং ওর রত্না নামটাই উনি পরিবর্তন করে দিয়েছে, ওর নাম রাখছে নাগিন, বলে ওর নামই নাগিন, ও নাগিন সাপ ছিল। এরকম করে পুরো চট্টগ্রামবাসীকে উনি ধোঁকা দিয়ে আসছে। চট্টগ্রাম শেষ করে বাংলাদেশ শেষ করে নিয়ে এখন ইন্ডিয়াতে আমার বউকে নিয়ে মানুষকে চরমভাবে ধোঁকা দিচ্ছে এবং আমার বউও উনি যেভাবে বলতেছে সেভাবেই অভিনয় করতেছে। কেন আমার বউ এটা করলো? এক রাতের ভিতরে আমার বউর সাথে কি হলো যে কারণে আমার বউ এভাবে পাল্টে গেল? এবং আজকে এতগুলো বছর আমার বউ আমার কথাও শোনে না, আমার কাছে আসাও না, এই পীর বাবার সাথে দেশ বিদেশে ঘুরে বেড়ায় এবং ওর ওই ভণ্ডামির কাজে আমার বউ সহযোগিতা করে। এই প্রশ্নটা আমি কোনোভাবেই খুঁজে পেলাম না যে এক রাতের মধ্যে তিনি আমার বউকে কি করছে যে বউ আমাকে সম্পূর্ণভাবে ভুলে গেল, যে বউর সাথে আমি ২ থেকে ৩ বৎসরের মতো সংসার করেছি। আমার আরেকটা প্রশ্ন, আমি আজও জানি না যে ওই চিঠি যে আমি পেয়েছিলাম, ওই চিঠিতে যে পার্সেলের নাম্বার ছিল, ফোন নাম্বার ছিল, এয়ারপোর্টের যে ঠিকানা দেওয়া ছিল, এই সব কি আসলেই অন্য কারো প্ল্যানিং ছিল না এটা পীর বাবার প্ল্যানিং ছিল? যদি পীর বাবার প্ল্যানিং নাই হবে, তিনার কাছে যাওয়া মাত্রই তিনি আমাকে ১,০০,০০০ টাকা কেন দিয়ে দিল এবং বলল বন্ধক দেওয়ার মতো তোর বউ আছে, তোর বউকে বন্ধক দেয়া তুই টাকা নিয়ে যা। কেন আমার বউকে বন্ধক নিয়ে উনি টাকা দিল? যে সময় ওনার আপনার দরগা বন্ধ করার কথা, এর আগে উনি কেন দরগা বন্ধ করে রাতের বেলা আমার বউকে এইভাবে টেনশনে থাকার পর আমার বউকে উনি কীভাবে শোয়াই দিল, কীভাবে আমার বউ ঘুমিয়ে গেল? আমার কেন জানি মনে হয় যে এই পীর বাবাই একটা চক্রান্ত করে আমার হাতে চিড়িকোটটা উঠিয়ে দিয়েছে, চিঠিটা উঠিয়ে দিয়েছে এবং সেভাবেই তিনি প্রতারণা করে আমার বউকে উনি হাতিয়ে নিয়েছে। কারণ আমার বউ যখন ওনার কাছে ১.৫ মাসে ছিল, ১.৫ মাসে আমি শুনেছিলাম উনি নাকি প্রায় ২ থেকে ৩ কোটি টাকার মতো, ২ থেকে আমি রিপিট করি ২ থেকে ৩ কোটি টাকা উনি ইনকাম করে ফেলছে। এমনও মানুষের কাছ থেকে আমার বউকে দেখিয়ে উনি ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ টাকা পর্যন্ত নিয়ে গেছে মানুষের কাজ করবে বলে। এবং আমার বউকে এমনভাবে লাল কাপড় পরিয়ে উনি ওনার ঘরের সামনে রেখেছে যে যে কোনো মানুষ আমার বউকে দেখা মাত্র ওই বাবাকে টাকা দিতে বাধ্য হবে। কারণ আমার বউ এমন একটা ভাব নিয়ে বসেছিল, দেখলে মনে হতে যেন সে সাপ, এবং তার চেহারাটাও আল্লাহ এমনভাবেই বানিয়ে দিয়েছে। আমি জানি না যে আমার সাথে কী হয়েছে। আজকে আমি চট্টগ্রামের মাটিতে এক গার্মেন্টস কর্মী এবং খুবই মানবতার জীবনযাপন করছি। আমার বউ আর ওই পীর বাবার ঠিকানা যদি আপনি কারো কাছে বলেন, হয়তো মানুষ আমাকে মারতেই চলে আসবে। কেউ বিশ্বাসই করবে না যে পীর বাবার সাথে থাকা ওই মহিলা আমার বউ, এটা কারোই বিশ্বাস হবে না। কিন্তু সে এখন এমন এক বাবা, এই বাবার নাম শুনলেও মানুষ থরথর করে কাঁপে। টাকা পয়সা, অর্থ, আভিজাত্য কোনো কিছুই আমার বউয়ের অভাব নাই, পীর বাবার অভাব নাই। কিন্তু আমি আজও সেই গার্মেন্টস কর্মীর তাবিবই রয়ে গেলাম। পরিবার থেকে আমাকে বের করে দিয়েছে। আমি আর লজ্জায় শরমে আর পরিবারের কাছেও যাই নাই। এক দুঃখের জীবন পার করতেছি, হয়তো যে কোনো সময় মরে যাব। মরে যাওয়ার আগে আপনার কাছে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো বলে গেলাম। যদি আপনার কথাগুলো ভালো লাগে, আপনি যদি এগুলো প্রচার করতে চান তো করতে পারেন। এবং সেই বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার সমস্ত কিছু আপনাকে দিয়েছি। আপনি বিশ্বাস নয়, আপনি যাচাই করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই তাবিবের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। তাবিবের একটা বিষয় আমাকে খুব অবাক করেছে, যেটা হচ্ছে উনি একটা চিঠি পেয়েছিল, যে চিঠিতে আমি এর আগে ওই ধরনের অনেক ঘটনা পেয়েছিলাম, বাট ওই ঘটনাগুলোর ভিতরে দেখলাম যে আপনার স্বর্ণকারের দোকানের নাম্বার দেওয়া বা হচ্ছে অন্য কোনো নাম্বার দেয়, এইভাবেই সরাসরি চট্টগ্রাম এয়ারপোর্টের নাম্বার দেওয়া এবং একজন এয়ারপোর্ট কর্মী, ওনার ভাষ্য মতো একজন এয়ারপোর্ট কর্মীর কাছ থেকে উনি জিনিসগুলো নিয়েছে। তো এটা আমার কাছে একটু অবাক করে দিয়েছে, এবং এটা যে প্রতারণা ছিল, এইভাবে রাস্তাঘাটে অনেক কিছু লেখা থাকে। আবার অনেকেই, আমার এক ফ্রেন্ড কয়েকদিন আগে আমাকে বলল, ও কক্সবাজার যাচ্ছে, দেখলো যে রাস্তার পাশেই মানে এরকমভাবেই হচ্ছে একটা মানে এত বড় একটা মাছ পড়ে আছে, রাস্তার পাশে মাছ পড়ে আছে, দেখে মনে হচ্ছে যে মাছটা এই মুহূর্তে কোনো একটা ট্রলার থেকে বা কোনো এক কিছু থেকে হয়তো পড়ে গেছে, বা কোনো ইয়ে থেকে আপনার ট্রাক থেকে পড়ে গেছে নিয়ে যাওয়ার সময়। তো বলে আমি দাঁড়াই নাই, কারণ আমি জানি এগুলো স্পাম্প, এগুলো ক্রিমিনালি হয়তো আমাকে এখানে চিন্তা করবে, চিন্তাকারীদের একটা কৌশল। তো এভাবেই মানুষের সাথে প্রতারণা হয়ে থাকে। বিশেষ করে যারা রাস্তাঘাটে কোনো কিছু লেখা পাবেন, বা ধরেন গভীর রাতে চলাফেরা করতেছেন, দেখবেন রাস্তার পাশে কোনো এক সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, বা কোনো একটা বাচ্চা দাঁড়িয়ে আছে একটা মহিলা সহ, অথবা মাছ পড়ে আছে, অথবা টাকা পড়ে আছে, টাকার বান্ডিল দেখবেন পড়ে আছে, বিটকিস পড়ে আছে, বিটকিসের মধ্যে টাকা, টাকা বাইরে বিটকিসের মধ্যে পড়ে আছে, মানে আপনাকে লোভ দেখিয়ে ওখানে দাঁড় করাবে এবং সর্বোপরি আপনার সর্বোচ্চ কেড়ে নেবে, যেটা তাবিব ভাইয়ের জীবনে ঘটেছে। তবে আমি জানি না কতটুকু সত্যি, বাট আমার কাছে মনে হচ্ছে আমি 80% শিওর যে এই কথিত পীর বাবা এই তাবিবের এই প্রতারণার পিছনে জড়িত আছে। মানে আমি 80% শিওর, 20% হয়তো আল্লাহই ভালো জানে, তবে আমার কাছে 80% মনে হলো তাবিবের কথা শুনে। প্রথমত হচ্ছে তাবিব ভাই যেটা বললো যে পীর বাবার কাছে যাওয়ার সাথে সাথে পীর বাবা বলতেছে তোর বউকে দিয়ে টাকা নিয়ে যা, এটা হলো প্রথম কথা। সেকেন্ড কথা, ও যখন এয়ারপোর্ট থেকে আসলো, এসে দেখলো যে ওর বউ ঘুমিয়ে আছে। এরকম স্বামীকে টেনশনে রেখে ওর বউ তো ঘুমাতে পারে না, তুই কীভাবে বউকে ঘুমিয়ে পাইলে? এবং এক রাতের ভিতরে পরের দিনই বউ, হ্যাঁ ঠিক আছে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে এটা করা যায় যে অবশ্যই সে রাতের মাধ্যমে বউর ভিতরে এমন কিছু একটা জিনিস সৃষ্টি করেছে যেটা বউ মুখ থেকে বলে না, কিন্তু বলতে বাধ্য হয়েছি। জানি না, এটা আসলে আমরা রত্নার সাথে কথা বললেই বুঝতে পারতাম যে রত্নার সাথে সে রাতে কী ঘটেছিল। তবে হ্যাঁ, মারাত্মক কিছু ঘটেছে, যেটার কারণে রত্না ইচ্ছে হোক আর অনিচ্ছে হোক ওর স্বামীর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যাই হোক, আমার গল্পটা বলার একটাই উদ্দেশ্য যে তাবিবের সাথে যে প্রতারণা হয়েছে, সেই প্রতারণার ফাঁদটা যদি আপনারা বুঝতে পারেন, সেই ফাঁদে আপনারা পা দেবেন না। এটাই আমার আশা, এটাই আমার প্রত্যাশা। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই গল্প নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।